आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখক সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা এই গল্প। ডাকাতের মা গল্পের গত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রথম থেকে কিছুটা অংশ, যেটা আলোচনা হয়েছে লাইন ধরে, এবং সেই লাইন ধরে ব্যাখ্যা করার সময় আমি এখান থেকে যে ধরনের এমসিকিউ আর এসিকিউর প্রশ্ন হবে ওই সমস্ত প্রশ্নগুলো বলেও দিয়েছি। আজকের গত ক্লাসের পরের অংশটা আলোচনা করব। আগের মতোই যে যে লাইন থেকে প্রশ্ন হবে ওই লাইনগুলো বলে দেব, ওই লাইনগুলোতে দাগ দিয়ে নেবে আর সাথে সাথে প্রশ্নগুলো লিখে রাখবে। পরে আবার লাইনগুলো খাতায় লিখে প্রশ্ন লিখে তার উত্তর লিখবে। একবার লাইন, প্রশ্ন, উত্তর, আবার আলাদা করে লাইন, তারপরে প্রশ্ন, তারপরে উত্তর। আমাদের এর আগে যতটা অংশ আলোচনা হয়ে গিয়েছিল তার শেষের দিকে ছিল এরকম, কারণ আমি শেষের দিকের অংশটা একটু আলোচনা করে নিয়ে তারপরের অংশটা শুরু করব যাতে বুঝতে সুবিধা হয়। ডাকাতের মা গল্পের যে ডাকাত সর্দার সৌখী 5 বছর পর জেল থেকে ফিরে এসেছে। 5 বছর পর জেল থেকে ফিরে এসেছে, হঠাৎই জেল থেকে ফিরে এসেছে। 6 বছরের সাজা হয়েছিল, কিন্তু 1 বছর বাকি থাকতে হঠাৎ জেল থেকে ফিরে এসেছে, যেটা মা আগে থেকে আন্দাজ করতে পারেনি। হঠাৎ ছেলেকে চোখের সামনে দেখে মা একেবারে হতবাক, অবাক হয়েছে, বিস্মিত হয়েছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মায়ের যে আনন্দ, মায়ের যে খুশির বহিঃপ্রকাশ আমরা দেখছি, মা ছেলেকে জড়িয়ে ধরেছে। আর মায়ের মনে হচ্ছে যে ছেলে পাড়া জাগিয়ে না ঢুকে, মুখ ফুলিয়ে পাড়া জাগিয়ে না ঢুকে কেন চুপিসারে এসে দরজায় টোকা মারছিলেন না মায়ের সঙ্গে খুনসুটি করার জন্য। এটা মায়ের কাছে অত্যন্ত আনন্দের, আর এই আনন্দ মায়ের রাখবার জায়গা নেই। এতটা অংশ হয়েছিল, এরপর থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল। ছেলে মানে সৌখী ঘরেই ঢুকছে, কিন্তু ঘরে ঢুকেই দেখতে পাচ্ছে ঘর অন্ধকার। এমনিতেই রাত 9টা, শীতের রাত, তার উপরে ঘরে আগুন করেছিল সৌখীর মা ঘরটাকে গরম রাখার জন্য। সেই আগুন তো নিভে গিয়েছে, কিন্তু ধোঁয়ায় আরও অন্ধকারকে জমাট করে দিয়েছে। যাই হোক, জাস্ট ঢুকেই মায়ের সঙ্গে কথা হচ্ছে। মাকে তার জেল থেকে হঠাৎ করে বছরখানিক আগে চলে আসার কারণটা বলছে। যে লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, লাট সাহেবকে ব্র্যাকেটে রাখো, লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, লাট সাহেবকে ব্র্যাকেটে রাখো। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল। জেল দেখতে বলতে জেল পরিদর্শনে। তখনকার দিনের কথা বলা হয়েছে। তখনকার দিন মানে তো স্বাধীনতার পূর্ববর্তী, মানে পরাধীন ভারতবর্ষ, ইংরেজ শাসনাধীন ভারতবর্ষ। লাট সাহেব, বড় লাট সাহেব তো জেল পরিদর্শনে গিয়েছে। একটা জেল নয়, এরকম বিভিন্ন জেল পরিদর্শনে যায়। যাই হোক, লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, মানে জেল পরিদর্শনে গিয়েছিল। আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেওয়ার হুকুম দিয়ে দিল। বলছে ঠিকই যে লাট সাহেব নাকি সৌখীর কাজ দেখে খুশি হয়ে তাকে আগেই ছেড়ে দেওয়ার হুকুম দিয়েছিল। আসলে কিন্তু তা নয়। পরক্ষণে কিন্তু আসল কারণ সৌখী খুলে বলবে, কি কারণে বা কীভাবে সে চলে এসেছে। খুশি আর কি, তারপরেই বলছে যেন মায়ের সঙ্গে একটু মজাই করা হলো। খুশি আর কি, খুশি তো হয়নি, তার খুশি করানোর ব্যবস্থা করা হয়েছে। হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলুম। হেড জমাদারকে ব্র্যাকেটে রাখো, হেড জমাদারকে ব্র্যাকেটে রাখো। হেড জমাদার অর্থে হেড কনস্টেবল বলেছিলাম, জেলের হেড কনস্টেবল অর্থাৎ হেড জমাদার। হেড জমাদারকে টাকা খাইয়েছিল। টাকা খাইয়েছিল মানে ঘুষ খাইয়েছিল। সৌখী ঘুষ খাইয়েছিল। কেন ঘুষ দিয়েছিল? কারণ যাতে হেড জমাদার জেলারের কাছে সুপারিশ করে, তার নামে সুপারিশ করে যে লোকটা
ডাকাতি করে অপরাধী হিসেবে এলেও এখন জেলে থেকে ভালো মানুষ হয়ে গেছে, তার সংশোধন হয়ে গেছে, তাকে সমাজের মূল স্রোতে ফিরে আসার সুযোগ দেয়া হোক, ভালো হয়ে গেছে, অতএব সাজা মুকুব করে দেওয়া হোক। কিন্তু এটা হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল বলেই হেড জমাদার সাহেব আবার ওই জেলের যে জেলার আছে জেলারের কাছে, জেলার বাবুর কাছে সুপারিশ করে দিয়েছিল সৌখীর নামে, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে। তো হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, এই লাইনটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কে কেন হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল? কে কেন? লিখেছ প্রশ্ন? ওকে, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তো সেই মানে বুঝতেই পারছো হেড জমাদার, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। রেমিশন মানে আগে বলেছিলাম, আলোচনা এসেছিল রেমিশন প্রসঙ্গ, আবার এসছে। রেমিশন মানে কি? হ্যাঁ, মুকুব, মুকুব করে দেওয়া, সাজা মুকুব করে দেওয়া, ছাড় দিয়ে দেওয়া, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। দাগ দাও এই লাইনটা, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম, দাগ। প্রশ্ন লেখো, কে কি কারণে বেশি রেমিশন পেয়ে গেল? কে কি কারণে বেশি রেমিশন পেয়ে গেল? তাহলে উত্তর হবে সৌখী বেশি রেমিশন পেয়ে গেল হেড জমাদার সাহেবকে টাকা খাওয়াতে, মানে ঘুষ খাওয়ানোর কারণে। সেই জেলার বাবুর কাছে সুপারিশ করে দিয়েছিল বলেই জেলার বাবু 1 বছর বাকি থাকতেই তার সাজা মুকুব করে দিয়েছিল। আচ্ছা, তুই কুপিটা জ্বাল তো আগে। তার মানে ঘরের জাস্ট ঢুকেই সৌখী দেখতে পাচ্ছে ঘর অন্ধকার। সৌখীর চোখ তো অন্য দুজনকে খুঁজছিল। কাদের খুঁজছিল আমরা বুঝতে পারছি, কাদের খুঁজছিল? তার ছেলে আর বউকে খুঁজছিল, কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছে না। তাহলে কুপিটা জ্বাললে দেখতে পাবে। হয়তো সৌখী ভাবছে তারা ঘুমিয়ে গেছে, দেখতে তো পাবে। তো তুই কুপিটা জ্বাল, কুপি কেরোসিন তেলের যে বাতি, কেরোসিন তেলের যে ল্যাম্প, আলো গ্রামের দিকে আছে, কিন্তু কুপি। হ্যারিকেন না, হ্যারিকেন না, এরকম দেখবে টিনের কৌটো, টিনের, হ্যাঁ হ্যাঁ, ছোট টিন, ঠিক ঠিক ঠিক, ছোট টিনের কৌটো, তার মুখটাকে এরকমভাবে দেখবে, কিনতেও পাওয়া যায়, তবে গ্রামের হাটে টাটে বেশি পাওয়া যায়, কারণ শহরে তো এই কুপি চলে না এখনও। গ্রামের, হ্যাঁ গ্রামের দিকে আছে, অনেকের বাড়িতেই আছে। তাহলে তুই কুপিটা জ্বাল তো আগে, আগে কুপিটা জ্বাল। কেন কুপিটা জ্বালতে বলেছে? দাগ দাও। আর কুপিকে ব্র্যাকেটে রাখো, কুপিকে ব্র্যাকেটে রাখো, আর লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কে কাকে কেন কুপি জ্বালতে বলেছে? কে কাকে কেন কুপি জ্বালতে বলেছে? তাহলে সৌখী তার মাকে কুপি জ্বালতে বলেছে, তার কারণ ঘর অন্ধকার, আর কুপিটা জ্বাললে সে যাতে তার স্ত্রীকে আর ছেলেকে দেখতে পায়, সেই কারণেই। তারপর সব কথা হবে, আগে কুপিটা জ্বাল, আলোটা জ্বাল, তারপর সব কথা হবে। আস্তে আস্তে সব কথা বলা যাবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি কেমন ছিলাম, আমি কত এত তাড়াতাড়ি কী কারণে কিভাবে এলাম, বা বাড়ির খবরাখবর, এই সমস্ত কথা পরে হবে, কিন্তু আগে কুপিটা জ্বালতে বললো। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যতটা দরকার। মা তো সামনেই দাঁড়িয়ে রয়েছে, তো মাকে শোনানোর জন্য খুব জোরে কথা বলা তো দরকার নেই, তা সত্ত্বেও কিন্তু জোরে কথাগুলো বলল সৌখী। জোরে কেন কথা বললো বুঝতেই পারছো, কেন কথা বলেছিল জোরে? বউ আর ছেলে যাতে শুনতে পায়, তার স্ত্রী এবং তার সন্তান যাতে তার গলা শুনতে পায়, যাতে গলার স্বর শুনে বা কথাগুলো শুনে তারা উঠে পড়ে, এগিয়ে আসে। যাই হোক, জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। কেরোসিন তেলের টেমিটাকে জ্বালানোর জন্য সৌখীর কাছেই দেশলাই ছিল, দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে টেমিটা জ্বালানোর জন্য। এদিকে আলোটা জ্বলল, টেমিটা জ্বালানো হলো। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের,
অন্ধকার ছিল, দেখতে পায়নি, এতক্ষণে আলো জ্বললো, আলোতে মুখ দেখতে পেলো। যেই মুখটা দেখতে পেলো এখন অনেক দিন পরে, কত বছর পরে মুখ দেখতে পেলো? 5 বছর পরে। হ্যাঁ, আগেই আলোচনা করা হয়েছে যে প্রতিদিন আমরা যাকে দেখি, একসাথে থেকে যাকে প্রতিদিন দেখি, তার যে পরিবর্তনটা সেটা কিন্তু খুব বেশি চোখে ধরা পড়ে না, কিন্তু অনেক দিন পরে যখন আমরা কাউকে দেখি একটু পরিবর্তন কিন্তু চোখে পড়ে, কি তাই না? তো 5 বছর পরে দেখছে চুলে বেশ পাক ধরেছে। চুলে পাক ধরেছে মানে চুলগুলো পাকিয়ে গেছে না, কিন্তু হ্যাঁ, পাক ধরেছে মানে কি? হ্যাঁ, চুল পেকে গেছে। হ্যাঁ, অনেকটাই, মানে কাঁচা পাকা আছে, পুরোপুরি পাক ধরেছে তা নয়, চুলে বেশ পাক ধরেছে। মানে আগে যখন গিয়েছিল তখন হয়তো সামান্য পাকা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ পাক ধরেছে, বেশিরভাগ চুল পেকে গেছে। তো যাই হোক, এখন বয়সটা বেশি হয়েছে, অনেক বছর পরে দেখতে পাচ্ছে, তার কারণেই, সেই কারণেই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে। বাপের মুখের আদল ছাপটা ছেলের মুখে ধরা পড়ছে, তার মানে ছেলের মুখটা এখন বাপের মুখের মতো লাগছে। তবে রোগা রোগা লাগছে যেন, দাগ দাও, রোগা রোগা লাগছে যেন, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কাকে কেন রোগা রোগা লাগছিল? কাকে কেন রোগা রোগা লাগছিল? তাহলে সৌখীকে মায়ের রোগা রোগা লাগছিল, এবং রোগা রোগা লাগার কারণ সেটা তো মায়ের চোখে অনেক দিন পরে সন্তানকে দেখলে মায়ের চোখে কিন্তু সন্তান রোগা রোগাই লাগে, যত মোটাই হোক না কেন রোগা রোগাই লাগে। আমাদের চোখে মনে হতে পারে যে কেউ অনেক বেশি মোটাসোটা হয়ে গেছে, কিন্তু মায়ের চোখে রোগা হয়ে গেছে। অনেক দিন পরে মা যখন দেখতে পায় ছেলে বা মেয়েকে, তখন ইস, তোর শরীরটা কেমন যেন ভেঙে গেছে, ইস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, আয় বাবা একটু ভালো মন্দ খাওয়াই। যাই হোক, রোগা রোগা লাগছে ওটা কারণ নয়। মায়ের চোখে তো ছেলে মেয়েদের শরীর ভেঙে যায়, কিন্তু এখানে রোগা লাগার কারণ কি? কারণ, আসল কারণ কি? সত্যি কারণ, আসল কারণ, হ্যাঁ, মনটাকে অন্যদিকে সরানো যায়, এটা একটা কারণ। হ্যাঁ, ও যাতে ছেলে আর বউয়ের কথা জিজ্ঞেস না করে, সেটা একটা কারণ, ওকে ব্যস্ত রাখা। কিন্তু আসল কারণ বলতে রোগা লাগার কারণ আছে। জেলে বসে ও অনেক ভেবেছে, চিন্তা করেছে, চিন্তায় চিন্তায় মানুষের শরীর কিন্তু ভেঙে যায়। এখানে চিন্তার কারণটা লিখতে হবে। জেলে বসে কাকে নিয়ে চিন্তা করেছে সৌখী? কাকে নিয়ে? তার ছেলেকে নিয়ে। তার ছেলে কেমন দেখতে হয়েছে, কি করছে না করছে, কেমনভাবে বড় হচ্ছে, এই চিন্তা করে 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 শরীর ভেঙে গেছে। যাই হোক, সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়। তার মানে সৌখীর বাবাও যতবার জেলে গিয়ে তারপরে ফিরেছে, সৌখীর বাবার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, এবং সৌখীরও কিন্তু শরীর স্বাস্থ্য এর আগে জেলে গিয়ে যখন ফিরেছিল তখনও ভালো হয়েছিল। কতবার জেলে গিয়েছিল এর আগে? দুবার, এই নিয়ে 3 বার। তো এর আগে তো জেল থেকে ফিরেছিল যখন, তখন তো শরীর স্বাস্থ্য খুব ভালো হয়েছিল। কিন্তু তবে এবার কেন এমন কেন রোগা রোগা লাগছে? ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে, ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাকে যেন খুঁজছে, আমরা জানি কাকে খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না, কারণ বুড়ি তো মা, মাকে বলে দিতে হয় না। মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না, মায়ের চোখে সব ধরা পড়ে যায়। সন্তানের চোখ মুখ দেখলে, সন্তানকে দেখলেই সন্তানের মনের কথা মা বুঝতে পারে, কি ঠিক না? পারে হ্যাঁ। মায়েরা যদি এখন ছেলে মেয়েদের পাশে থেকে ক্লাস করা শোনে বা দেখে, মায়েরা কিন্তু বুঝতে পারে সত্যি মনের কথা বলছে স্যার। যাই হোক, তাহলে মাকে তো বলে দিতে হবে না কাকে খুঁজছে। এদিকে মা ছেলেকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে, ডাইভার্ট করার চেষ্টা করছে তার মনটাকে অন্যদিকে, যাতে ছেলে বউয়ের কথা জিজ্ঞেস না করে। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? তো শরীরটা রোগা রোগা লাগছে, হ্যাঁ, অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এ প্রশ্ন কানেই তুলতে চায় না। সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না। দাগ দাও, এই লাইনটা দাগ দাও। সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না।
এবারে প্রশ্ন লেখো। কোন প্রশ্ন কেন কানে তুলতে চায় না? সৌখী কোন প্রশ্ন কেন কানে তুলতে চায় না? তাহলে সৌখী এই প্রশ্ন কানে তুলতে চায় না, মানে তার সম্পর্কে যে প্রশ্ন করছে যে অসুখ বিসুখ করেছিল কি না, এই প্রশ্ন কানে তুলতে চায় না। তার কারণ এই প্রশ্ন কানে তুলে তার উত্তর দিয়ে সময় নষ্ট করতে চায় না, তার থেকে অনেক বেশি তার স্ত্রী এবং ছেলের সম্পর্কে জানা জরুরি দরকার। তাই এই প্রশ্ন কানে তুলতে চায় না, বরং এই প্রশ্ন এড়িয়ে গিয়ে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না, এদের কাউকে, মানে ছেলে বউ। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয় করছিল। হ্যাঁ, এই প্রশ্নের ভয় করছিল। এটা দাগ দাও, দাগ দাও, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। বুড়ি কোন প্রশ্নের ভয় করছিল? প্রতি মুহূর্তে কোন প্রশ্নের ভয় করছিল? তাহলে প্রশ্নটা হলো যে সৌখীর ছেলে এবং স্ত্রীর সম্পর্কে যদি সৌখী জিজ্ঞেস করে, জানতে চায়, এই প্রশ্ন ভয় করছিল। এই প্রশ্ন যদি করে বসে, সেই কারণেই ভয় করছিল এই প্রশ্ন যাতে না করে, তার জন্য কথায় ব্যস্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু করেই ফেলেছে। কি বলবে? সত্যি কথা যদি বলে তাহলে তো মার কাছ থেকে এখনই দৌড়বে। সত্যি কথা যদি বলে কি কারণে তার বউ আর ছেলে এখানে নেই, তাহলে আসল কারণটা তাকে বলতেই হবে। আর আসল কারণ হচ্ছে অভাব দারিদ্র্য। আর অভাব দারিদ্র্যের মূলে কারা রয়েছে? কারাই অভাব দারিদ্র্যের পেছনে আছে? না ডাকাত দলের সদস্যরা? হ্যাঁ, তারা 5 বছরের মধ্যে প্রথম 2 বছর টাকা দিয়ে গিয়েছিল মাসে মাসে, শেষ 3 বছর আর দেয়নি। তো ফলে ওদের সঙ্গে ফয়সালা করতে দৌড়াবে, আর পর দিন হয়তো ছেলে বউকে নিয়ে আসার জন্য সৌখী তার শ্বশুরবাড়িতে যাবে। তাহলে মা তো সবে ছেলেকে পেল, এখন একটু মন ভরে দেখবে, একা একটু আদর করবে, স্নেহ করবে, ভালোবাসবে। হ্যাঁ, প্রতি মুহূর্তে এই বুড়ি এই প্রশ্নের ভয় করছিল। জানা কথাই যে জিজ্ঞাসা করবেই, এটা তো ঠিকই, জানা কথা যে সৌখী তো জিজ্ঞেস করবে, ছেলে বউয়ের কথা জিজ্ঞেস করবে না, করবেই। কিন্তু তবু যতক্ষণ পারে একটু এড়িয়ে রাখা যায়, উত্তর দিতে হবে। দিল উত্তর, বউ বাপের বাড়ি গিয়েছে। দাগ দাও, বউ বাপের বাড়ি গিয়েছে। এটার প্রশ্ন লেখো। কার বউ কেন বাপের বাড়ি গিয়েছিল? কার বউ কেন বাপের বাড়ি গিয়েছিল? তো বাপের বাড়িতে যাওয়ার কারণ আছে। বাপের বাড়িতে সৌখীর মা তার বৌমাকে পাঠিয়ে দিয়েছে, নাতিকেও পাঠিয়ে দিয়েছে। এর আগে কারণ ব্যাখ্যা করা হয়ে গেছে। যাই হোক, তাহলে মা উত্তর দিল যে বাপের বাড়িতে গেছে। এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে এতদিন পর বাড়ি ফিরেছে, এতদিন পর, 5 বছর পর। এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না, সব কথা যদি খুলে বলে তাহলে মেজাজ তো খারাপ হবেই। এই মুহূর্তে ছেলে বাড়ি ফিরেছে এত রাতে, এত বছর পরে, মেজাজ খারাপ করে দিতে চায় না সব কথা খুলে বলে। সব কথা কি? দাগ দাও এই লাইনটা। এটার প্রশ্ন লেখো। সব কথা বলতে কোন কথার কথা বলা হয়েছে? কোন কথা? সব কথা কি? প্রশ্ন লেখো, সব কথা কি? তাহলে সব কথা মানে বুঝতে পারছো কেন সৌখীর বউ আর ছেলে সৌখীর শ্বশুরবাড়িতে। সব কথার মধ্যে আছে ডাকাত দলের লোকেরা বিশ্বাসঘাতকতা করেছে। এই সমস্ত কথা বললে মেজাজ খারাপ হয়ে যাবে এখনই। আর মরদের রাগ, সৌখীর রাগ তো মরদের রাগ, মার্থ, পুরুষ মানুষের রাগ। হ্যাঁ, এর আগে সৌখীর মরদের রাগের নমুনা কিন্তু দেখেছিল সৌখীর মা। কখন, কিভাবে? যখন সৌখীর মা একদিন রাতে হচ্ছে শীতের কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, সেই রাতেই হচ্ছে সৌখী দরজায় এসে টোকা মারলেও তার মা যখন দরজা খুলেনি, সে যখন নিজে দরজা খুলে ঢুকেছিল, তখন তার মার এই অবস্থা দেখে তাকে মাকে বলেছিল যে তাকে খুন করে ফেলে দেবে। নিজে দরজা খুলে ঢুকেছিল সেটা যদিও কোথাও বলা নেই,
ঠিক আছে। এখন প্রথমে এসে দরজায় টোকা দিয়েছে, 2 টোকার শব্দ থেমে থেমে 4 বার, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করেছে, কিছুক্ষণ বলতে 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই অপেক্ষা করবে, তারপরে অধৈর্য হয়ে আবার জোরে জোরে ধাক্কা দিয়েছে কি না সেটা আমিও জানি না, কারণ গল্পে বলা নেই। আর ধাক্কা দেওয়ার পরে উঠে খুলেছে কি না সেটাও জানি না, নাকি ও খুলেই ঢুকলো সেটাও কিন্তু বলা নেই, ও খুললে কীভাবে খুলবে। যাই হোক, আমরা ওটা লিখবো না কারণ ওটা গল্পে বলা নেই। কিন্তু পরে যখন ঘরে ঢুকতে পারলো, তারপরেই তো মারধর করবে, সে পরে ঘরে কিভাবে ঢুকতে পারলো সেটা আমাদের লেখার দরকারই নেই। মারধর করেছিল মাকে, তার সাথে শাসন করে দিয়েছিল, একবারে রীতিমতো শাসানি করে দিয়েছিল, শাসানি, হ্যাঁ, বলে দিয়েছিল খুন করে ফেলে রেখে দেবে ফের যদি এরকম হয়। তাহলে এর আগে এই মরদের রাগের টের কিন্তু পেয়েছে মা। যাই হোক, তাহলে এখনই যদি সব কথা খুলে বলে তাহলে শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। দলের লোকের সঙ্গে বোঝাপড়া কেন বোঝাপড়া করবে? দাগ দাও লাইনটা। শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। প্রশ্ন লেখো, কে দলের লোকের সঙ্গে কি কারণে বোঝাপড়া করতে ছুটবে? কি কারণে? কে কি কারণে বোঝাপড়া করতে ছুটবে? নাতি আর বউয়ের শরীর খারাপের কথা এখনই বলে কাজ নেই। শরীর খারাপ, শরীর কি আদৌ খারাপ? ওইভাবে তো শরীর খারাপের কথা আগে বলা হয়নি, কিন্তু সৌখীর স্ত্রীর শরীরটা, চেহারাটা কিন্তু অত্যন্ত রোগা, তারপরে তো ছেলে হওয়ার পরে শরীর ভেঙে গেছে, বলেছিল না? তা ছেলে হওয়ার পরে শরীর ভেঙে গেছে, তাহলে ছেলে হওয়ার পরে শরীর যে ভেঙে গেছিল সেটা কি সৌখী দেখেছে না জানে? জানে না, কারণ সৌখী তো তখন ছিলই না। তাহলে তার চেহারা, তার শরীর ভেঙে গেছে মানে সৌখীর স্ত্রীর, আর ছেলেটা তো সেই হওয়ার পর থেকেই ঠিকমতো ভাতই জুটছে না ছেলেটার, তো তার জন্যই তো পাঠিয়ে দিয়েছে। তাদের তো শরীরে একটু ভালো মন্দ খাওয়ার দরকার, দুধের দরকার। যাই হোক, তো নাতি আর বউয়ের শরীর খারাপের কথা যদি শোনে তাহলে তো এখনই ছুটবে না। আর ছেলে ছেলে করে মরে সৌখী। সৌখীর এর আগে যে স্ত্রী ছিল তার তো ছেলে বলে হয়নি, তো হয়তো সেই কারণেই কিন্তু সৌখী দ্বিতীয়বার বিয়ে করেছে। কি কারণে দ্বিতীয়বার বিয়ে করেছে সেটা কিন্তু গল্পে বলা হয়নি, তবে আমরা এটা ধরে নেব যে সৌখীর দ্বিতীয়বার বিয়ে করার কারণ কিন্তু আগের যে স্ত্রী, আগের যে বউ, তার কিন্তু ছেলে পুলে ছিল না, পরে বিয়ে করেছে এই কারণেই। একটা সন্তানের জন্য, একটা ছেলের জন্য কিন্তু মাথা ঠুকে মরে সৌখী। তারপরে এত অপেক্ষা, এত চিন্তা, তারপরে দ্বিতীয়বার বিয়ে, তো সব কিছুই তো ছেলের জন্য, তারপরে ছেলে হয়েছে। তাহলে সেই ছেলে সৌখীর তো চোখের মণি হবে না? সেই ছেলে সৌখীর কাছে অত্যন্ত আদরের হবে, কত কাছের হবে, কতখানি তাকে স্নেহ ভালোবাসবে সেটা তো আমরা বুঝতেই পারছি। ছেলে ছেলে করে মরে সৌখী। আগের বউটার ছেলে পুলে হয়নি, এ বউয়ের ওই তো একটি টিমটিম করছে, এ বউয়ের ওই একটি তো টিমটিম করছে, টিমটিম করছে, নিভু নিভু, ফু দিলে নিভে যাবে। আর টিমটিম করছে কেন বলছে? আসলে যে সময়কার কথা বলা হয়েছে সেই সময়, হ্যাঁ, সেই সময় তো সৌখীর পরিবারে সৌখীর অনেকগুলো ছেলেপুলে থাকার কথা। সেই সময় এক একটা পরিবারে ছেলে মেয়েদের সংখ্যা তো সাধারণত বেশি হতো, তাই না? কি বেশি হতো না? হ্যাঁ, কিন্তু এখন একেবারে ভেবে চিন্তে হিসেব করে আসামি কিন্তু বিল আনছে, বুঝলি তো। 2 সন্তানের বেশি হলে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, আগামীতে কেন্দ্রীয় সরকার কিন্তু এরকম বিল আসবে, কিন্তু সারা দেশের জন্য বিল আনবে। তারপরে একটা সময় আসবে 1 সন্তানের বেশি নিলেই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ। আর তখনকার দিনে তখন তো আর বাধা ধরার ব্যাপার ছিল না, তাই না? তাহলে 10-20টা হবে, সেক্ষেত্রে একটা মাত্র, তাহলে তাও আবার ওই যা চেহারা, তার স্ত্রীর যা চেহারা, বউয়ের যা চেহারা,
ছেলেটারও ওই রকম চেহারা টেহারা, তারপরে তো খেতে টেতে ঠিক মতো পাচ্ছে কি না, ওই রোগা শরীর, যে কোনো সময় হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে, ভুগছে, ওই তো একটাই টিম করছে, যে কোনো সময় হয়তো যত্নের অভাবে নিভে যেতে পারে। তাহলে সেই ছেলের জন্য সৌখী কিন্তু দুনিয়ার সঙ্গে লড়ে যাবে। তাহলে ওই একটি তো টিম করছে, তার শরীর খারাপের কথা শুনলে সৌখী এখানে আর একদিনও থাকবে না, এটাই স্বাভাবিক। ছেলের শরীর খারাপের কথা শুনে, সন্তানের শরীর খারাপের কথা শুনে বাবা মা কখনো এক দণ্ড অপেক্ষা করে না, করবে না, এক মুহূর্ত মায়ের কাছে থাকবে না। আমাদের মনে হতে পারে সৌখী তো কারোর না কারোর ছেলে, তাহলে সৌখী এতদিন পরে এলো, তার মায়ের কাছে তো থাকবে, কিন্তু না, মা আর সন্তান, তাহলে মা আর সন্তানের মধ্যে আগে কার প্রতি টানটা একটু বেশি হবে? তুলনায়, যদিও তুলনা করা যায় না, কিন্তু তবুও এটাই কিন্তু স্বাভাবিক। কি সন্তানের দিকে, সন্তানের প্রতি, এটাই স্বাভাবিক। তাহলে শরীর খারাপের কথা শুনলে সৌখী একদিনও এখানে থাকবে না, আর এতদিন পরে এলো, একদিনও কাছে রাখতে পারবো না? হ্যাঁ, মা হিসেবে একটা দিন আমি ছেলেকে কাছে রাখতে পারবো না? বিশেষ করে এখন একটা দিন যদি ও আমার কাছে থাকে, তাহলে তো আমি একা ওকে কত ভালোবাসবো, কত আদর করব, স্নেহ করব। আর যদি না রাখতে পারে, তাহলে তো মায়ের ব্যর্থতা এটা। খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক, একাধ দিন থাকুক, খাক দাক, একটু জিরোক, বিশ্রাম নিক, সুস্থির হয়ে থাকুক, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। তারপরে আস্তে আস্তে সব কথা বলা যাবে। এই লাইনটা দাগ দাও। এই লাইনে যে প্রশ্ন হবে, আগেও সেই প্রশ্ন হয়ে গেছে, তারপর আস্তে আস্তে সব কথা বলা যাবে। প্রশ্ন লেখো, সব কথা কি? তাহলে সব কথা কি আগেই বলা হয়েছে, আগের উত্তরটা এখানে অথবা করে নিও। তাহলে তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। এদিকে মা বলছে, কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? মেয়েদেরকে তার মা বাপকে কি দেখতে ইচ্ছে করে না? তো জিজ্ঞেস করছে যে কেন, বাপের বাড়িতে গেছে কেন? তো কেন আবার কি? মেয়েদেরও তো তার মা বাপকে দেখতে ইচ্ছে করে, সেই কারণে গেছে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে সৌখীর মা। সৌখী বলছে, না না, তাই কি বলছি নাকি, না না, সে তো যেতেই পারে, কিন্তু এটাও বলেছিলাম যে এরকম যে কোনো সময় হঠাৎ করে সেই সময় যাওয়া আর যে রীতি, সেটা কিন্তু আমরা শুনিনি বা সেইভাবে দেখা যেত না। একটা নির্দিষ্ট দিনক্ষণ দেখে, নির্দিষ্ট কোনো উৎসব অনুষ্ঠান অকেশান দেখেই কিন্তু যেত মেয়েরা বাবার বাড়িতে। কিন্তু এখন হঠাৎ করে বোঝাই যাচ্ছে হয়তো কোনো সেরকম কোনো উৎসব অনুষ্ঠান বা বিশেষ কোনো কারণ নয়, তাই সৌখী প্রশ্ন করে বসেছে। কিন্তু প্রশ্ন করে বসলেও কী হবে, মা যেভাবে উত্তর দিল তাতে সৌখী একটু অপ্রতিভ হয়েছে। তো অপ্রতিভ হয়েছে যতটা না, তার থেকে একটু বেশি হতাশ হয়েছে। অবাক তো হয়েছেই, একটু বিস্মিত হয়েছে, অবাক হয়েছে, একটু হতবাক হয়েছে, একটু তার থেকে বেশি সে হতাশ হয়েছে। কারণ যে আশা নিয়ে সে এসেছিল, সেই আশা তার এখানে মরে গেছে। বলছে, না না, তাই কি বলছি নাকি, তাই বলছি নাকি, হ্যাঁ হ্যাঁ গেছে, ঠিক আছে, যেতেই পারে, কিন্তু তা তো বলছি না। অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। দাগ দাও। সৌখী যতটা না অপ্রতিভ হয়েছে, অবাক হয়েছে, তার থেকে বেশি হতাশ হয়েছে। তো প্রশ্ন লেখো, সৌখী কী কারণে হতাশ হয়েছিল? সৌখী কী কারণে হতাশ হয়েছিল? যেহেতু সৌখী তার ছেলে এবং বউকে দেখতে পায়নি, অনেক আশা নিয়ে এসেছিল যে এসেই আগে দেখতে পাবে তাদের, কিন্তু দেখতে পেল না, তাই হতাশ হয়েছে। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। দাগ দাও। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। এটার প্রশ্ন লেখো, কার বাড়ি ফেরার আনন্দ কেন মুহূর্তের মধ্যে অর্ধেক হয়ে গেছে? কার বাড়ি ফেরার আনন্দ কেন মুহূর্তের মধ্যে অর্ধেক হয়ে গেছে?
কার বাড়ি ফেরার আনন্দ কেন মুহূর্তের মধ্যে অর্ধেক হয়ে গেছে? কমপ্লিট লেখা হয়েছে? তাহলে যে আশা নিয়ে এসেছিল, তাদেরকে দেখে যে আনন্দটা সে পাবে ভেবেছিল, তাদেরকে দেখতে না পাওয়াতে সেই আনন্দটা মাটি হয়ে গেল, তাই হতাশ হয়েছে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। এই যে কত ভেবেছে যে তার ছেলে দেখতে কেমন হয়েছে। তার মানে বুঝতে পারছো যে সৌখীর যে ছেলে হয়েছে এটা সৌখী কোনোভাবে জেনে গেছে, কোনো না কোনোভাবে খবর পেয়েছে তার ছেলে হয়েছে, কি তাই তো? যদি মেয়ে হতো তাহলে বোধহয় এতটা কল্পনার ছবি আঁকতো না সম্ভবত। কেন বুঝতে পারছো? ডাকাত সর্দার সৌখী, হ্যাঁ, তার ছেলে হলে তবেই তো সে বংশ রক্ষা করবে, আর তাদের যে পেশা, তাদের যে জীবিকা, সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আর ডাকাত সর্দার বলে কথা, তার যদি একটা ছেলে না থাকে তাহলে সে গর্ব করবে কি করে? তাহলে নিশ্চয়ই সৌখী জেলে বসে শুনেছে যে তার কিন্তু ছেলে হয়েছে। তাই ছেলে কেমন দেখতে হয়েছে, কি করছে না করছে, কেমনভাবে বড় হচ্ছে, এই সমস্ত কত ভাবনা, কত কল্পনা ছবি এঁকেছে ছেলেকে নিয়ে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তার মায়ের সঙ্গে কেমন করে গল্প করে। হ্যাঁ, বাবা মা তো সন্তানের প্রতিটা কথাবার্তা, প্রতিটা কাজকর্ম, ওঠা বসা, প্রতিটা মুহূর্তকে দেখতে চায়, নজরবন্দি করে রাখতে চায়। সেটা দেখে তারা আনন্দে, তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তাহলে ছেলে কেমন করে গল্প করে তার মায়ের সঙ্গে, সেটা শোনার জন্য টোকা মারার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। দরজায় টোকা মারার আগে অনেকক্ষণ দাঁড়িয়েছিল দরজায় কান পেতে। তাহলে বুঝতে পারছো কেন কান পেতে দাঁড়িয়েছিল? ছেলে কেমনভাবে কথা বলে, ছেলে কেমন করে গল্প করে, ছেলের কথা শোনার জন্য দাঁড়িয়েছিল। খড়খড় করে আওয়াজ হচ্ছিল যখন পাতার উপর দিয়ে হেঁটে আসছে, শুকনো পাতার উপর দিয়ে, কিন্তু তারপরে এসেই দাঁড়িয়েই যে সঙ্গে সঙ্গে টোকা মেরেছে তা নয়, কিছুক্ষণ অপেক্ষা করেছে। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। দুরন্ত ছেলে, ডান পিঠে ছেলে, ডাকাত সর্দারের ছেলে বলে কথা, হ্যাঁ, এত শান্তশিষ্ট হবে না, এত চুপচাপ হবে না, চঞ্চল, ডান পিঠে, দুরন্ত হবে নিশ্চয়ই এত তাড়াতাড়ি। রাত 9টা গ্রামের দিকে মানে অনেক রাত, কিন্তু আমার ছেলে ঘুমাবে না, নিশ্চয়ই দুরন্ত ডান পিঠ। সেই দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। কিন্তু মায়ের কাছ থেকে শুনেই আশাহত হলো, আর মনে মনে সে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুর বাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে, কালই যাবে, অপেক্ষা করবে না, দেরি করবে না, কালই যাবে। দাগ দাও লাইনটা, সে মনে মনে ঠিক করে ফেলে যে, এই লাইনটা দাগ দাও, ঠিক করে ফেলে যে পর্যন্ত দাগ দাও। প্রশ্ন লেখো, কে মনে মনে কি ঠিক করে ফেলেছিল? কে মনে মনে কি ঠিক করে ফেলেছিল? তাহলে সৌখী মনে মনে ঠিক করে ফেলেছিল যে কাল সকালেই সে যাবে বউ ছেলেকে নিয়ে আসার জন্য, কালই সে যাবে শ্বশুর বাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। কিন্তু কিন্তু এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না। বউকে নিয়ে আসতে যাবে, তাও ছেলেকে নিয়ে আসতে যাব, সেটা বলা ঠিক আছে, শোভনীয়, খারাপ লাগে না বললে। কিন্তু যতই বলুক ছেলেকে নিয়ে আসতে যাব, তার মানে বউকে কি নিয়ে আসবে না? তার মানে মা কি বুঝবে না ছেলে বউয়ের জন্য পাগল? কিন্তু এখনই এই কথা মাকে বলে ফেলা ভালো দেখায় না, মা খারাপ ভাববে, খারাপ পাবে, দাগ দাও। এই কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, কোন কথা? কোন কথা? না ছেলে বউকে নিয়ে আসতে যাবে, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা তো ভেবে বসতেই পারে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে, আমি মা, মাকে ছেড়ে দিয়ে বউয়ের কাছে ছুটছে। ইস, প্রশ্নটা বললাম কোন কথা এখনই বলে ফেলা
মাকে ভালো বলে ফেলা ভালো দেখায় না? কোন কথা মাকে বলে ফেলা ভালো দেখায় না? কোন কথা? প্রশ্ন লিখে রাখো, কোন কথা লিখছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বউকে আর ছেলেকে নিয়ে আসতে যাবে, এই কথা বলে ফেলা ভালো দেখায় না। মা কত কি বলে চলেছে, মা বলে যাচ্ছে এ কথা ও কথা ও কথা, কোনো কথাই সৌখীর কানে যাচ্ছে না। এতক্ষণে শেষের কথাটা কানে গেল, এতক্ষণ তো শুধু ভাবছে ও কালকেরই যাবে নিয়ে আসতে, কিন্তু কোনো কথা কানে যাচ্ছিল না। একটা শেষের দিকের একটা কথাই কানে গেল। লাস্ট লাইনটা দাগ দাও, এতক্ষণে শেষের দিকে কানে গেল, শেষের কথাটা কানে গেল, দাগ দাও। এতক্ষণে শেষের কথাটা কানে গেল, দাগ দাও। প্রশ্ন লেখো, শেষের কথাটা কি? শেষের কথাটি কি? তাহলে শেষের কথাটা কি? মা বলছে নে হাত মুখ ধুয়ে নে, এটাই হচ্ছে শেষের কথা। যে মা ছেলেকে মানে সৌখীকে হাত মুখ ধুয়ে নিতে বলেছিল, কারণ হাত মুখ ধুয়ে নিলে তাহলে খাবার টাবার দেবে। কিন্তু ছেলে বলছে না না আমি খেয়ে এসেছি। তা হাত মুখ ধুয়ে নে মানে কি খাওয়ার জন্যই বলবে? হাত মুখ ধোয়ার কথা বলছে, মুখ টুক ধুয়ে নেওয়ার কথা বলছে, মানে খাবার দেবে। কিন্তু ছেলে জানতে পেরে বুঝতে পেরে বলছে না না আমি খেয়ে এসেছি, এই রাত করে আর তোকে রাত্রে বসতে হবে না। ছেলে ভাবছে যে মা তো খেয়ে টেরে শুয়ে পড়েছে, আমার জন্য নিশ্চয়ই খাবার টাবার থাকার কথাই নয়, ছেলে আসবে সে তো জানেই না, তাই না? তো এত রাত করে আবার ছেলের জন্য রান্না করতে বসবে, মায়ের কষ্ট হবে, মায়ের কষ্ট হবে। যাই হোক, মাকে কষ্ট দিতে চাইছে না, এত রাতে হাত পুড়িয়ে রান্না করতে বসতে হবে না কষ্ট করে। কিন্তু মা বলছে না রাত জেগে খই মুড়ি আছে, আমি তো রাত্রে বসছি না, খই মুড়ি আছে খেয়ে নে। তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না? এর আগেও তো তুই জেল থেকে এসেছিস, হ্যাঁ আমি কি জানি না? তোকে কি আর চিনি না? তুই যে কত খেয়ে এসেছিস সেটা আমি জানি। খেয়ে আসিসনি বাবা, মাকে কি আর বোকা বানানো যায়? মাকে ফাঁকি দেওয়া যায়? যায় না। মা বুঝতে পারে, সন্তানের মুখ দেখেই মা বুঝতে পারে যে ছেলে খেয়ে এসছে কিনা, হ্যাঁ মেয়েটা খেয়ে আসছে কিনা, বুঝতে পারে, মাই বুঝতে পারে। কিন্তু এত রাত করে আমি রান্না করতে চাইছি না, করছি না, খই মুড়ি আছে তুই খেয়ে নে। এদিকে বলছে খই মুড়ি আছে খেয়ে নে, হ্যাঁ, আর এদিকে যদি ছেলে দুটো ভাত খেতে চাইতো মায়ের কাছে, তাহলে যে কি হতো আবার সব কথা খুলে বলতে হতো। যাই হোক, ব্যবসার পুঁজি খই মুড়িগুলো শেষ করে ব্যবসার পুঁজি, পরের দিন আবার ব্যবসাতে ওই খই মুড়িগুলো নিয়ে গিয়ে বিক্রি করতো, কিন্তু সেই ব্যবসার পুঁজি খই মুড়িগুলো ছিল, সেগুলোই খেলো। সেগুলো খাওয়া শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজরে গেল মায়ের গায়ের ছেঁড়া কম্বলটার দিকে। এতক্ষণ ধরে বউ আর ছেলের কথা নিয়ে ভাবছিল, মায়ের দিকে খুব একটা নজর দেয়নি, কিন্তু এতক্ষণ পরে মায়ের দিকে তার নজর গেল, দেখলো যে মায়ের গায়ে ছেঁড়া কম্বল। সে আগের বারে যখন জেল থেকে এসেছিল তখন সৌখী নিয়ে এসেছিল, সেই থেকে এই কম্বলটা ছেঁড়া কম্বল, ছিঁড়েও গেছে। তাহলে ছেলের মায়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা এখন পালন করছে। মাকে বলছে ওখানে আমাকে দে, কিন্তু মা তো সবসময় পুরনোটা, হ্যাঁ খারাপটা মাই নেয় না, সন্তানকে তো সবসময় ভালোটাই দেয়। তো মা বলছে, আপত্তি করছে ছেলেকে তার গায়ে কম্বলটা রাখার জন্য, তার নিয়ে আসা কম্বলটা তার গায়ে রাখার জন্য। কিন্তু না, মায়ের আপত্তি ঠেলে সৌখী মানে ছেলে নিজের গায়ের নতুন কম্বল মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না, দাগ দাও, দাগ দাও। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না। প্রশ্ন লেখো, নতুন কম্বল মুড়ি দিয়েও কেন বুড়ির ঘুম আসতে চায় না? নতুন কম্বল মুড়ি দিয়েও কেন বুড়ির ঘুম আসতে চায় না? দাগ দিছো? প্রশ্ন লিখছো? হ্যাঁ, নতুন কম্বল মুড়ি দিয়েও কেন বুড়ির ঘুম আসতে চায় না? তাহলে বুড়ির ঘুম আসতে চায় না, তার কারণ চিন্তা, 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 অনেক কিছু চিন্তা, রাজ্যের চিন্তা, কত কি ভেবে যাচ্ছে। বিশেষ করে কোন চিন্তা তাকে ঘুমোতে দিচ্ছে না? কোন চিন্তা?
পরের দিন সকালবেলা সৌখিকে কি খেতে দেবে? বিশেষ করে ছেলে খেতে পছন্দ করে কি 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 কি? আলু চচ্চড়ি। এতদিন পরে এলো, আলু চচ্চড়ির ব্যবস্থা যদি করতে না পারে তার পছন্দের খাবার, তো মা হিসেবে তো ব্যর্থ না? তাহলে বুড়ির ঘুম আসতে চাইছে না। শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে না ঘুমালে তার ঘুম আসে না, কিন্তু গত 5 বছর সে কম্বল মুড়ি দিয়ে ঘুমোয়নি ছেলের কথা মনে করে। এখন তো ছেলে চলে এসছে তাই কম্বল মুড়ি দিয়েই শুয়েছে, কিন্তু কম্বল মুড়ি দিয়েও তার ঘুম আসছে না। তার কারণ চিন্তা। পা কিছুতে গরম হয় না, পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠছে। দাগ দাও। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে, দাগ দাও। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন দুশ্চিন্তা? এখানে কোন দুশ্চিন্তার কথা বলা হয়েছে? তাহলে কি খেতে দেবে সৌখিকে, এটাই দুশ্চিন্তা। এদিকে সৌখির নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। সৌখি তো একেবারে গভীর ঘুমে, এক নাগাড়ে নাক ডেকে যাচ্ছে। সেই নাক ডাকানির একঘেয়ে শব্দ মায়ের কানে আসছে, ঘুম আসছে না। এতদিন পর ছেলে বাড়ি এলো, এতদিন পরে বাড়ি ফিরেছে। কত বছর পর? 5 বছর পর। তাহলে এতদিন পরে বাড়ি ফিরলো, কোথায় নিশ্চিন্ত হবে? ছেলেকে কাছে না পেয়েই তো কত ভাবনা তার। শুতে যাওয়ার পরে সারাক্ষণ শুধু ভাবতে থাকে ছেলের কথা আর অতীতের কত স্মৃতি। এখন ছেলে বাড়ি ফিরেছে, তাহলে নিশ্চিন্ত, আর ছেলেকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই। নিশ্চিন্ত হবে, নিশ্চিন্তে ঘুমাবে, তা নয় সৌখিকে কি খেতে দেবে কাল সকালে, এই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। এই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। দাগ দাও। প্রশ্ন লেখো, বুড়ির মস্ত ভাবনা কি? বুড়ির মস্ত ভাবনা কি? মস্ত ভাবনা, এটা বিরাট ভাবনায় ডুবে গেছে। ভাবনাটা হচ্ছে কি খেতে দেবে। আজকে রাতটা না হয় বিক্রির খই মুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল, বিক্রির খই মুড়ি দিয়ে চলে গেল। বিক্রির খই মুড়ি দিয়ে ছেলেকে তো যাই হোক বুঝিয়ে টুঝিয়ে খাইয়েছে। যদি বলতো ওই রাতেই যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলে আর উপায় ছিল না সব কথা না বলে, সব কথা খুলে বলতেই হতো। যদি দুটো ভাত খেতে চাই, কারণ ভাত কি করে দেবে, চালই তো নাই, তাহলে সব কথা খুলে বলতো, উপায় ছিল না। কেন এই অবস্থা? আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখিটা। আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখিটা। আলু চচ্চড়িকে ব্র্যাকেটে রাখো। তাহলে আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখিটা। কতকাল হয়তো জেলে খেতে পায়নি, কতকাল জেলে খেতে পায়নি। জেলে কতকাল আলু চচ্চড়ি। জেল আর কি বসিয়ে বসিয়ে খাইয়েছে আদর করে? খা বাবা খা, আলু চচ্চড়ি খা। তোর মা আলু চচ্চড়ি খাওয়া তো বাড়িতে, তুই এখানে খা আলু চচ্চড়ি। তো জেলে বসে কতকাল আলু চচ্চড়ি খেতে পায়নি। এদিকে আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে, কিছুই নেই। ব্র্যাকেটে রাখো কি কি কিনতে হবে। আলু, চাল, সর্ষের তেলকে ব্র্যাকেটে রাখো। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। অত পয়সা পাবো কোথায়? কোথায় পাবো এগুলো কেনার জন্য? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন, তবে রেঁধে দেবো? এটা বলা যায় কি? ছেলে সবাই ফিরেছে, ভোরবেলা উঠেই ছেলেকে আগে বলা যায়? নিজেরা ছেলে মেয়েদের জায়গাতে দাঁড়িয়ে ভাববে না, মায়ের জায়গাতে গিয়ে ভাবো। এই অবস্থায় কোনো মা সকালবেলা আগে উঠেই বলবে এ বাবা পয়সা দে, পয়সা জোগাড় করে আন, তারপরে তোর পছন্দের খাবার তোর জন্য বানিয়ে দিচ্ছি। এটা কি বলা যায়? মা হিসেবে ছেলেকে সাথে সাথে বলতে পারে বা ছেলে মেয়েকে বলা সম্ভব, উচিত? মায়ের তো পারবে না, পারবে না। মায়ের তো কোথাও না কোথাও আটকাবে, যত অসুবিধা হোক না কেন। তাহলে ছেলে আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। এত পয়সা কোথায় পাবো? আর ছেলেকে তো বলাই যায় না, ভোরে উঠে ছেলেকে আগে থেকে বলাই যায় না পয়সা জোগাড় করে আনা রেঁধে দেবো। তাহলে কোনো না কোনোভাবে ছেলের পছন্দের খাবার তুলে দেওয়ার জন্য, ছেলের পছন্দের খাবার ছেলের মুখে তুলে দেওয়ার জন্য যেভাবেই হোক না কেন তাকে একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে কাছারির ঘড়িতে 2টো বাজলো, ব্র্যাকেটে রাখো। কাছারি, জমিদারের কাছারি, সম্ভবত জমিদারের কাছারি, জমিদারের বিশাল বড় যে বাড়ি, কাছারির বাড়ি, সেই কাছারির ঘড়িতে 2টো বাজলো। ঢং ঢং। রাত না দিন?
রাত দুটো, দুটোকে ব্র্যাকেটে রাখো, কাছারির ঘড়িকে ব্র্যাকেটে রাখো। তারপর বুঝতেই পারছো গ্রামে এরকম কাছারিতে যে ঘড়ি থাকতো সেই ঘড়িতে সারা গ্রামে লোকেরা জেনে যেত কটা বাজলো, ঢং ঢং করে দুটো বাজলো। ভেবে কুল কিনারা খুঁজেই পায় না, ভেবে কুল কিনারা পাওয়া যায় না। কুল কিনারা যে ভাবনার, সেই ভাবনার কুল কিনারা নেই, শুধু ভেবে যাচ্ছে কি করব কি করব কি করব কি করে ব্যবস্থা করব। দাগ দাও, ভেবে কুল কিনারা পাওয়া যায় না। প্রশ্ন লেখো, কি ভেবে কুল কিনারা পাওয়া যায় না, কি ভেবে? তাহলে সৌখীর মা ভাবছে যে কিভাবে ব্যবস্থা করবে, কিভাবে জোগাড় করবে, কুল কিনারা খুঁজেই পাচ্ছে না। মনে পড়লো যে দাগ দাও, কার কি মনে পড়েছিল, এই লাইনটা দাগ দাও। মনে পড়লো যে, প্রশ্ন লেখো কার কি মনে পড়েছিল, কার কি মনে পড়েছিল? লিখেছ? তাহলে সৌখীর মায়ের মনে পড়লো কি না, পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। ব্র্যাকেটে রাখো পেশকার সাহেব আর ব্র্যাকেটে রাখো রাজমিস্ত্রি। পেশকার সাহেবের বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে। পেশকার সাহেব সম্পর্কে আমি আগে বলেছি। পেশকার সাহেব, মাতাদিন পেশকার ভদ্রলোকের নাম, মাতাদিন তার নাম, আর পেশকার তার জীবিকা। পেশকারের জীবিকা কি না, আদালতে যে জাজ বসে থাকে, জজ সাহেব, তার সামনে টেবিল, টেবিলের পরে এক পাশে বসে থাকে যে ব্যক্তি, উকিলের হাত থেকে যে বিভিন্ন প্রমাণাদি ডকুমেন্টসগুলো নিয়ে জাজের সামনে টেবিলে পেশ করে, তার কাজই হলো পেশকারের কাজ। মাতাদিন তার নাম, পেশকার তার জীবিকা। তো সেই পেশকারের বাড়িতে, মাতাদিন পেশকারের বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে। রাজমিস্ত্রি লেগেছে। রাজমিস্ত্রি কি কাজ করছে? হ্যাঁ, পাঁচিল গাঁথার কাজ করছে। উত্তর দিকের পাঁচিল ভেঙে গিয়েছিল, সেই পাঁচিল গাঁথার কাজ করছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল, তার মানে মুড়ি বেচতে গিয়েছিল মাতাদিন পেশকারের বাড়িতে, তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। ব্র্যাকেটে রাখবে পড়ে যাওয়া উত্তরের পাঁচিল, উত্তরের পাঁচিলকে ব্র্যাকেটে রাখো। তাহলে রাজমিস্ত্রি লেগেছে, মাতাদিন পেশকারের বাড়ির উত্তরের দিকের পাঁচিলটা ভেঙে গেছে, পড়ে গেছে, সেই পাঁচিল গাঁথা হচ্ছে, দেখে এসছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। বিছানা থেকে উঠেই পা টিপে টিপে ঘর থেকে বেরোলো। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়, মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। বুড়ির বাড়ি থেকে মানে সৌখীর মায়ের বাড়ি থেকে বেশি দূরে নয়। পাঁচিল সেদিন 2 হাত, হাত 2 আড়াই পর্যন্ত উঁচু গাঁথা হয়েছে। হাত 2 আড়াই মানে 2 হাত 2.5 হাতের মতো। ব্র্যাকেটে রাখো হাত 2 আড়াইকে। 2 আড়াই হাত বলো। ব্র্যাকেটে রাখতে বললাম, ব্র্যাকেটে। ওটা এমসিকিউর প্রশ্ন হবে, ব্র্যাকেটে রাখতে বললাম। আর হাত 2 আড়াইকেও ব্র্যাকেটে রাখতে বললাম। পাঁচিলটা 2 হাত 2.5 হাত পর্যন্ত উঁচু হয়েছে, মানে উঁচু করে গাঁথা হয়েছে, তার মানে অনেকটা উঁচু। 2 আড়াই হাত উঁচু মানে সৌখীর মায়ের পক্ষে ওটা ডিঙিয়ে যাওয়া, ওটা টপকে যাওয়াটা কঠিন। কিন্তু খুব একটা কঠিন হলো না, কারণ মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় ওই পাঁচিলের গোড়ায় কিছু মাটি, ভাঙা ইট স্তূপাকারে পড়েছিল, ফলে জায়গাটা একটু উঁচু হয়ে রয়েছে। ওই মাটি আর ভাঙা ইটের উপরে পা রেখে সে পাঁচিল ডিঙিয়ে গেল। ব্র্যাকেটে রাখবে মাটি আর ভাঙা ইটের পাহাড়, পাহাড়ের মতো স্তূপাকারে হয়ে রয়েছে। মাটি ও ভাঙা ইটের পাহাড়কে ব্র্যাকেটে রাখো। সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না, লাইনটা দাগ দাও। সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না, দাগ দাও। প্রশ্ন লেখো, পাঁচিল ভাঙতে, ভাঙতে মানে কি পাঁচিল ভেঙে ফেলা? কি বলেছে? হ্যাঁ, পাঁচিল ভাঙা মানে পাঁচিল ডিঙিয়ে যাওয়া, টপকে যাওয়া। সেই পাঁচিল ভাঙতে বুড়ির খুব একটা অসুবিধা হলো না, ওই ভাঙা ইট আর মাটির উপরে পা রেখেই টপকে গেল। বাড়ি নিশুতি,
বাড়ি একবারে নিশুতি, একবারে ঘুটঘুটে অন্ধকার, একবারে গভীর রাত। নিশুতি মানে একবারে গভীর নিঝুম রাত। অন্ধকারে কি কোথায় আছে ঠাহর করা শক্ত। ঠাহর মানে কি? স্যার কোশ্চেনটা কি বললেন? সিদ্ধান্ত করা। কোশ্চেন বললাম, সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না। প্রশ্ন লেখো, পাঁচিল ভাঙতে বুড়ির অসুবিধা হলো না কেন? বিশেষ অসুবিধা হলো না কেন? পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না কেন? আচ্ছা, তো বাড়ি নিশুতি, অন্ধকারে কি কোথায় আছে ঠাহর করা শক্ত। ঠাহর, ঠাহর মানে কি? ঠাহর, ঠাহর আন্দাজ, আন্দাজ। হ্যাঁ, আন্দাজ করা। হ্যাঁ, ঠাহর করা শক্ত, কারণ অন্ধকারে বুঝতে পারছে না, এখন এক অর্থে হাতড়ে হাতড়ে বেড়াচ্ছে। বারান্দায় দোর গোড়ায়, একবারে দরজার গোড়াতেই, বারান্দাতে দরজার গোড়াতেই, ব্র্যাকেটে রাখো বারান্দায় দোর গোড়ায়, ব্র্যাকেটে রাখো বারান্দায় দোর গোড়ায়। তো দোর গোড়ায় কী ছিল? গুছিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া। সেখানে পেশকার সাহেবের খড়ম জোড়া আছে, এক জোড়া খড়ম। খড়ম জোড়াকে ব্র্যাকেটে রাখো। এই খড়মের কথা কিন্তু ক্লাস 10-এ বহুরূপী গল্পে ছিল, ছিল না? সোনার বোল লাগানো, সোনার বোল লাগানো খড়ম। তাহলে পেশকার সাহেবের খড়ম জোড়া আর জল ভরা ঘটি। জল ভরা ঘটি, এক ঘটি জল ভরা অবস্থায় ছিল একটা ঘটি। জল ভরা ঘটিকে ব্র্যাকেটে রাখো, খড়মকে ব্র্যাকেটে রাখো। জল ভরা ঘটি, লোটা। ভোরে উঠেই দরকার লাগবে বলে, ভোরে উঠে দরকার লাগবে। কি দরকার? এর আগে অনেক বোঝানো হয়ে গেছে। এই জল দিয়ে চোখ মুখ ধোবে না এই জল দিয়ে এমার্জেন্সি কোনো কাজ করবে আমি জানি না, তবে ভোরে উঠেই খুব লাগবে। ভোরে উঠেই দরকার লাগবে বলেই গুছিয়ে রাখা হয়েছে একদম। ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করলো না। হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টাই করলো না। হাতড়ে হাতড়ে খুঁজতে গেলে কী হবে? জিনিসপত্রে যদি হাত লাগে, ধাক্কা লাগে, তাহলে শব্দ হবে, উঠে পড়বে লোকজন। তাই হাতের কাছে ওটাই লাগলো, ওটাই হাতের কাছে পেলো, ওই ঘটিটা। খড়ম তো আর সেভাবে বিক্রি হবে না। তাই ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টাই করলো না। ঘটিটা সামনে পেলো, ঘটিটা তুলে নিয়েই পাঁচিল টপকে বেরিয়ে এলো নিঃশব্দে, আস্তে আস্তে চুপিসারে বেরিয়ে এলো পাঁচিল টপকে। জলটুকু পর্যন্ত ফেলেনি। জলটুকু ফেললে কি হবে? জল ফেলার আওয়াজ হবে, শব্দ হবে। হ্যাঁ, সেই শব্দে যদি লোকজন উঠে পড়ে, ভয়, প্রথমবার চুরি করছে, প্রথমবার চুরি করলে বুকটা ধড়াস ধড়াস করে, বুকটা ঢিপ ঢিপ করে, গা হাত পা কাটা দেয়, গা হাত পা ছমছম করে। হ্যাঁ, মনের মধ্যে ভয়, অপরাধবোধ, চিন্তা, কারণ প্রথমবারের চুরি, ধরা পড়ে যাওয়ার ভয় আছে। আর চুরি করতে করতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা অনেক প্ল্যান পরিকল্পনা করে ফেলে, তারা কিন্তু অনেক পাকা খিলাড়ি হয়ে যায়। কিন্তু বুড়ি তো প্রথমবার চুরি করছে, আর তারপরেও তার মধ্যে একটা নীতিবোধ থেকে, আদর্শ থেকে সরে যাওয়ার একটা ভয়ও ছিল, চিন্তাও ছিল। কিন্তু ওই মুহূর্তে সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র মা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করা, শুধুমাত্র সেই কারণেই দায়িত্ব কর্তব্য পালন করার কারণেই, শুধু যে তা নয়, সন্তানের প্রতি অসীম ভালোবাসা, অটুট ভালোবাসা, অপার ভালোবাসাই মায়ের সেই নীতি আদর্শকে দূরে সরিয়ে দিতে বাধ্য করেছে। কি মায়ের নীতি আদর্শ? মায়ের নয়, এখানে একজন ডাকাত সর্দারের মা হিসেবে নীতি আদর্শের কথা এতদিন সে শুনে এসেছে, মেনে এসেছে, কিন্তু এখন সরিয়ে দিতে বাধ্য হয়েছে। কি ছিল তার আদর্শ নীতি? হ্যাঁ, ডাকাতেরা কখনো ছিচকে চোরের কাজ করে না, ছিচকে চুরি করে না। তাই তার বাড়ির কেউ, বিশেষ করে তার মা হয়ে ছিচকে চুরি করবে, তার মানে ডাকাত দলের সর্দারের মান সম্মান, মান মর্যাদার ব্যাপার, সেটা নষ্ট হতে দেবে না ছিচকে চোরের কাজ করে। কিন্তু এখন এই মুহূর্তে সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না। রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলে কেউ সন্দেহ করবে না। করবে না, কারণ রাত দুপুরে, তখনকার দিনে রাত দুপুরে লোটা হাতে অনেককেই দেখা যেত, তাই সন্দেহ করার কোনো কারণ নেই। কি যেন বলছিলে? লোটা পার্টি নাকি?
হ্যাঁ স্যার লোটাপাটি। লোটাপাটি। এদেশে লোটা বিনা সংসার অচল, লোটা বিনা সংসার অচল। লোটা তার মানে কত কাজে লাগে, তাই না? লোটা বিনা সংসার অচল। লোটা ছাড়া, হ্যাঁ, লোটাতে শুধু ইমার্জেন্সি কাজ নয়, আরও লোটা দিয়ে কত কি কাজ করা যায়। লোটা ছাড়া সংসার কিন্তু অচল, কোনো কাজই হবে না। আর দিনে বার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত একদম নিষ্পিস নিষ্পিস করে। মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে, ঘিন ঘিন করে বোধহয় গা। বার কয়েক লোটা মাজতে হবে, বার কয়েক লোটা না মাজলে কিন্তু মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। তো ভোরে উঠেই তো লোটাটা দরকার হচ্ছে, আর সেই জন্যই তো হুলস্থুল পড়ে গেল বাড়িতেই সকালবেলায়। সেই জন্য হুলস্থুল পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কার বাড়িতে কেন হুলস্থুল পড়ে গেল? কার বাড়িতে কেন হুলস্থুল পড়ে গেল? তাহলে মাতাদিন পেশকারের বাড়িতে হুলস্থুল পড়ে গেল কারণ সকালবেলায় উঠে লোটা খুঁজে পাওয়া যাচ্ছে না, লোটা চুরি গেছে। এদিকে খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে, দাগ দাও। খোকার মা, খোকার মা মানে কার স্ত্রী? মাতাদিন পেশকারের বউ। মাতাদিন পেশকারের বউ। দাগ দাও লাইনটা। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে। প্রশ্ন লেখো, খোকার মা স্বামীকে কি মনে করিয়ে দিলেন? খোকার মা নাকে কেঁদে, নাকে কেঁদে, নাকে কেঁদে মানে কি? কান্নাটা ভেতর থেকে আসছে না, মন থেকে সত্যিকারের কান্নাটা আসছে না, নাকে কেঁদে বলছে। একটু ইনিয়ে বিনিয়ে কান্না, স্বামীর মন পাওয়ার জন্য, হ্যাঁ, যাতে স্বামী ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখে শোনে। তো স্বামীকে মনে করিয়ে দিলেন লোটা হলো বাড়ির লক্ষ্মী। হায় রে হায়, হায় রে হায়। লোটার সঙ্গে খোকার বিয়ে দিয়ে দে। হ্যাঁ, লোটার সঙ্গে খোকার বিয়ে দিয়ে দাও। লক্ষ্মী না বাড়ির, বাড়ির লক্ষ্মী যদি লোটা হয়, লোটার সঙ্গে খোকার বিয়ে দিয়ে দাও। লোটা হলো বাড়ির লক্ষ্মী, বোঝো অবস্থা। কেন বলা হয়েছে লোটা হলো বাড়ির লক্ষ্মী? আমি কিন্তু অডিওতে ডিটেলে ব্যাখ্যা করেছি লোটাকে কেন বাড়ির লক্ষ্মী বলা হয়েছে। অডিওটা যদি শোনা হয়ে থাকে তাহলে ডিটেলটা শুনেছো তোমরা। কে এই জায়গাটা শুনেছো লোটাকে কেন বাড়ির লক্ষ্মী বলা হয়েছে? শোনেইনি। এত কষ্ট করে অডিওগুলো বানিয়ে একসঙ্গে জোড়া দিয়ে তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য পাঠালাম। কোন অডিওটা? ডাকাতের মা থেকে সবিস্তারে আলোচনার একটা অডিও তোমাদেরকে পাঠিয়েছিলাম শোনার জন্য। ভিডিওর আগে অডিও ছিল কি রে? 2 ঘন্টার উপরে অডিও ছিল। স্যার আমি নতুন অ্যাডমিশন কোথায় জানি না। ওটা ছাড়া সংসার অচল বলে। ওটা স্যার ওটা ছাড়া সংসার অচল বলে। লোটা ছাড়া সংসার অচল বলে শুধু বাড়ির লক্ষ্মী বলা হয়েছে, ওইভাবে ব্যাখ্যা আমি করিনি। ব্যাখ্যাটা আরও অন্যভাবে করা হয়েছিল। যাই হোক, লোটা ছাড়া বাড়ির কোনো কাজকর্মই যেন চলবে না, বাড়ি অচল হয়ে যাবে, এটা ঠিক কথাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনের, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি, যে জিনিসটা ছাড়া আমাদের কাজ চলেই না, যে জিনিসটার মূল্য অগাধ, সেই জিনিসটাকে আমরা অত্যন্ত যত্নে রাখি, কেয়ার করি, তাকে গুছিয়ে রাখি, তার যত্ন নিই। যেমন ধরো সোনা, দামি ধাতু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনের। তা অনেকে বলে না সোনা হারানো কিন্তু অশুভ, সোনার জিনিসপত্র হারানো, গয়না টয়না হারানো কিন্তু অশুভ, এরকম কিন্তু বলে অনেকে। কি বলে না? আসলে কেন বলে? কারণ হচ্ছে এত দামি জিনিসটা যদি তুমি হারিয়ে ফেলো, তার মানে কি তোমার তার প্রতি যত্ন নেই, কেয়ারলেস তুমি। তাহলে তুমি এত দামি জিনিসটা যদি হারিয়ে ফেলো, এতটা যত্ন না নিতে পারো, তাহলে বাড়ির অন্যান্য জিনিস বা তোমার আরও দরকারি প্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি তুমি কি করে নজর দেবে, কি করে যত্ন নেবে? তার মানে যে জিনিসটা আমাদের কাছে দামি, দরকারি, প্রয়োজনের, গুরুত্বপূর্ণ, সেই জিনিসটাকে আমরা কি বলি? এটা অত্যন্ত আমাদের কাছে লক্ষ্মী মন্ত্র আমাদের কাছে। ঠিক তেমনি সোনাও যদি আমাদের কাছে লক্ষ্মী হয়, লক্ষ্মী সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, ঠিক তেমনিভাবে এখানে লোটাও যেন বাড়ির লক্ষ্মী, এখানে বাড়ির গিন্নির কাছে।
কারণ ওটা অত্যন্ত দরকারি, অত্যন্ত প্রয়োজনের, মূল্যবান। তাহলে লোটা হারানোটা এটা অশুভ। লোটা বাড়ির লক্ষ্মী, তার মানে লোটা হারিয়ে গেছে, বাড়ির লক্ষ্মীশ্রী নষ্ট হয়েছে, লক্ষ্মীশ্রী চলে গেছে, এটা আমাদের কাছে শুভ নয়, অশুভ, বাড়ির গিন্নি বলছে। তাহলে লোটা হলো বাড়ির লক্ষ্মী, কারণ এটা দরকারি বলে, এটা গুরুত্বপূর্ণ, এটা দামি, এটা প্রয়োজনের, এটা ছাড়া সংসার অচল, তাই লোটা হলো বাড়ির লক্ষ্মী। আর লক্ষ্মী চলে গেছে মানে লক্ষ্মী স্ত্রী নষ্ট হয়েছে। আর লক্ষ্মী স্ত্রীকে তাহলে কী করতে হবে? গৃহস্থ বাড়িতে লক্ষ্মী স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে। আর তার জন্য কী করতে হবে? ওই জায়গায় আরেকটা লোটা কিনে আনতে হবে এখনই। তাহলে এখনই আরেকটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে আনার জন্য। তাহলে লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনার জন্য আরেকটা লোটা কিনে আনা দরকার। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে, রেগে একবারে তিরিক্ষি মেজাজ একেবারে। আমাদের অনেক সময় হয় যখন কোনো কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন মেজাজ একদম বিগড়ে থাকে, তখন ভালো কথাও সহ্য হয় না, শুনতে ইচ্ছে করে না। তখন দেখা যাবে একজনের রাগ আরেকজনের উপরে গিয়ে পড়ে, কি হয় না? হ্যাঁ, স্কুলে তো স্যারেদের দিদিমণিদের হয়ই। দেখা যাচ্ছে বিরক্ত হয়ে আছে, হ্যাঁ, দেখা গেল যে সবথেকে ভালো স্টুডেন্ট সে হয়তো খুব একটা কোনো ডিস্টার্ব করেইনি, অন্যদের রাগ গিয়ে দেখা যাবে সে ধরো সামান্য কথা বললো তার উপরে গিয়ে পড়লো, দুম দাঁড়াক্কা, বকা ঝোঁকা, মার ধর। সে বেচারা হয়তো বসে বসে ভাবে, হায় আমি তো কিছুই করলাম না, আমার উপরে কেন এত খেপে গেল। আসলে ব্যাপারটা হয় কি, অন্যদের রাগ একবারে পুঞ্জীভূত হয়ে সম্মিলিতভাবে একজনের উপরে গিয়ে পড়ে, যার হয়তো কোনো দোষই নেই। বাড়িতেও এরকম সময় হয়। তখন মাঝে মাঝে তোমরাই মনে করো, বাহ আমি তো কিছুই করলাম না, আমাকে কেন এত বললো, আমাকে কেন এত বকছে, আমাকে শোনাচ্ছে কেন, আমাকে মারছে কেন? খুঁজেই পাবে না কারণ। স্কুলে তো আগে তোমরা 1 2 3 করে আমাদের পিঠে মারতা। গোটা কথা বলেন স্যার। তাহলে স্যার কাররা উঠেছে ওটা? হ্যাঁ, ওটা কাররা উঠাতা? বলতে যে 1 মিনিট মাথা নিচু করে না বসে থাকলে তো পিঠের মধ্যে কার রাগ কার উপরে পড়তো আমার ওই মুহূর্তে মনে নেই, এখন রেকর্ড হচ্ছে কিন্তু ক্লাস চলাকালীন, তাই ওই সমস্ত অপ্রাসঙ্গিক কথা আলোচনা না করাই ভালো। তো ব্যাপারটা হচ্ছে তাহলে রাগ, কর্তার রাগ মানে মাতাদিন পেশকারের রাগ চোরের উপরে পড়ার কথা, এখন চোরের উপরে না পড়ে এখন হচ্ছে স্ত্রীর উপরে পড়ছে, কারণ মেজাজ এখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপরে রাগে, বউর উপরে গিয়ে পড়লো চোরের উপরে রাগ। বাজে বকবক করো না, বউকে বাজে বকবক করো না। চোরকে পেলে ওখানে পিটিয়ে দিত, কিন্তু চোরকে তো আর পিটাতে পারছে না, এবারে বউর উপরে ঝাল ঝাড়ছে, বাজে বকবক করো না, তোমাদের তো কেবলেই এই মানে কি 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 তোমাদের তো কেবলেই না তোমাদের তো কেবলেই এই মানে নেই তো আরেকটা কিনে এনে দাও, তোমাদের তো কেবলেই মানে তোমাদের নাই মানে আরেকটা কিনে দাও, কি এরকম কিন্তু তোমাদের বাড়িতে, তোমাদের কারো না কারোর বাড়িতে কিন্তু এগুলো দেখবে, হারিয়ে গেছে আরেকটা কিনে নিয়েছো, নষ্ট হয়ে গেছে আরেকটা কিনে এনে দাও, যাও বাজারে যাও এখনই। এ বাজার করে ফেরার পরে অনেক সময় হয়, হ্যাঁ, দেখা গেল বাজার করে ফিরে এসেছে বাবা, এইবার আবার হঠাৎ করে একটা দরকার হয়ে পড়েছে, তখন দেখবে হঠাৎ করে ওই দরকারি জিনিসটা আবার কেনানোর জন্য পাঠানো হচ্ছে, যাও নিয়ে আসো। হ্যাঁ, রাগে তখন মেজাজ কিন্তু বিগড়ে যায়। এই গরমে বা বৃষ্টিতে কষ্ট করে বাজার করে এলাম, একবারে সব বলতে পারো না, আবার ওই একটার জন্য আবার দৌড়াতে হচ্ছে। তার মানে তোমাদের তোকে বলেই এই মানে কি নাই আরেকটা কিনে এনে দাও, তোমাদের আর কি। আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে দাঁড়াও, আগে আমাকে সিদ্ধান্ত নিতে দাও, আগে কি করতে হবে আমাকে ভাবতে দাও, কেনার আগে আমাকে ভাবতে হবে, অনেক বড় কাজ পড়ে রয়েছে। আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে, এই লাইনটা দাগ দাও, আইনের ধারায় স্পষ্ট লেখা আছে। তাহলে আইনের ধারায় স্পষ্ট কি লেখা আছে, প্রশ্ন লেখো, আইনের ধারায় স্পষ্ট কি লেখা আছে? না, আইনের ধারায় উত্তর হবে, আইনের ধারায় স্পষ্ট লেখা আছে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। হ্যাঁ, তোমাদের তো কেবলেই কি হারিয়ে গেলে, চুরি গেলে আরেকটা কিনে এনে দাও। আরে আমি আইনের লোক, মাতাদিন পেশকার তো আইনের লোক,
আইনের ধারায় কি লেখা আছে? স্পষ্ট লেখা আছে যে চুরি হয়েছে, চুরির খবর আগে পুলিশকে দিতে হবে, ডায়েরি করতে হবে, নালে চোর প্রশ্রয় পাবে। সে খবর তোমরা রাখো, লাইনটা দাগ দাও, সে খবর রাখো। প্রশ্ন লেখো কোন খবর, সে খবর রাখো, লাইনটা দাগ দিয়ে প্রশ্ন লেখো কোন খবর। আর খবর হচ্ছে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, এই খবর রাখো। আইন চঞ্চু মাতাদিন, চঞ্চুতে আইন লেগেই রয়েছে। চঞ্চু মানে কি? পাখির চঞ্চু, হাঁসের চঞ্চু, চঞ্চু মানে ঠোঁট, হ্যাঁ ঠোঁট। তাহলে আইন চঞ্চু মাতাদিন, মাতাদিনের চঞ্চুতে আইন লেগে রয়েছে, মানে আইন যার ঠোঁটে লেগে আছে, চঞ্চুতে লেগে আছে, ঠোঁটে লেগে আছে, মানে ঠোঁটস্থ, মুখস্থ। আইনের পাতা, আইনের সমস্ত ধারা মুখস্থ যার, সেই আইন চঞ্চু। মানে তার মানে এক কথায় কি দাঁড়াচ্ছে? আইন বিশেষজ্ঞ, আইন ব্যাপারে বিশেষজ্ঞ। কি তাই তো অর্থটা তাই হবে, আইন বিশেষজ্ঞ লিখে রাখো পারলে। তাহলে আইন চঞ্চু মাতাদিন ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো আইন চঞ্চু মাতাদিন কথাটাকে। তার মানে আইন বিশেষজ্ঞ মানে লিখে রাখো আইন চঞ্চু মাতাদিন। আরও অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে খোকার মায়ের একেবারে শেষ করে দিচ্ছে। খোকার মাকে আরও কত ঝাঁঝালো কথা, মানে ঝাঁঝালো ঝাঁঝালো ঝাঁঝ তীব্র, হ্যাঁ, শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেল থানায় খবর দেওয়ার জন্য। কি হলো, কি হয়েছে, কে কি বলে শুনতে পাচ্ছি না? হ্যালো, তাহলে খোকার মাকে অনেক ঝাঁঝালো কথা শোনাতে শোনাতে বেরিয়ে গেল মাতাদিন পেশকার থানায় খবর দেওয়ার জন্য। তাহলে থানায় খবর দিল, ডায়েরি হলো, এবারে ফিরছে, বাড়ি ফিরছে, ফিরতি মুখো, বাড়ি ফেরার মুখে। তাহলে বাড়ি ফেরার মুখে, বাড়ি ফেরার পথে কি বাড়ির লক্ষ্মীকে নিয়ে আসতে হবে কি না? নাহলে টিকতে পারবে ঘরে? নাহলে ঘরে এসে টিকতে পারবে, থাকতে পারবে, থাকতে দেবে? হ্যাঁ, থাকতে পারবে না। ছেলেদেরকে এগুলো বুঝতে হবে। তাহলে ফিরতি মুখো, যখন থানা থেকে ফিরছে, ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে। বাসনের দোকানে এলেন কেন? দাগ দাও। না বলা যাবে না, লাইনটা দাগ দাও। ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে, লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো বাসনের দোকানে কে কেন এলেন। তাহলে আইন চঞ্চু মাতাদিন বাসনের দোকানে এলেন আরেকটা নতুন লোটা কেনার জন্য, ঘটি কেনার জন্য। নানা রকম ঘটি দেখালো দোকানদার নানা রকমের ঘটি দেখাচ্ছে, এটা ওটা এটা ওটা, এই দেখুন এই দেখুন, কিছুতেই পছন্দ হয় না। কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া যায় না, মাতাদিন পেশকারের পছন্দই হয় না। আগের যে লোটা ছিল তার খুব পছন্দের, ওই মতো পাওয়াই যাচ্ছে না, পছন্দই হচ্ছে না। এদিকে পেশকার সাহেব বড় খুঁতে লোটা সম্বন্ধে খুব খুঁতে, মানে একবারে নিখুঁত যদি লোটা না হয়, তার মনের মতো না হয়, পছন্দের না হয়, তাহলে লোটা কিনবেই না। তিনি চান খুঁড়ো দেওয়া লোটা, তিনি এমন একটা লোটা চাইছেন লোটার নিচে খুঁড়ো দেওয়া আছে। আগের দিন ব্যাখ্যা করা হয়েছিল একটা ক্লাসে, খুঁড়ো দেওয়া আছে, খুরের মতো উঁচু হয়ে থাকবে যাতে লোটাটা বসতে পারে, কি তাই তো? তাহলে খুঁড়ো দেওয়া লোটা, বুঝলে কি না? মাতাদিন পেশকার বোঝাচ্ছে দোকানদারকে, বুঝলে কি না দোকানদার, এই এত বড় সাইজে লোটাটা হবে, কিন্তু এত বড় সাইজের লোটা হবে, আর লোটাটার মুখ হওয়া চাই বেশ ফাঁদালো, মানে এইরকম প্রশস্ত, একবারে মুখটা একদম সরু হবে না, ছোট হবে না, ফাঁদালো মুখ, মানে প্রশস্ত মুখ হবে। বুঝিয়ে দিচ্ছে কেন এত প্রশস্ত ফাঁদালো মুখ, না যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের হাতখানা মোটাসোটা হবে। তাহলে সেই মোটাসোটা হাতে যদি কাকন পড়ে থাকে, তাহলে সেই কাকন শুদ্ধ হাতটা লোটার ভেতরে ঢোকানোর জন্য মুখটা বেশ ফাঁদালো হতে হবে। তাহলে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা কাকন শুদ্ধ, রূপোর কাকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভেতরটা মাজবার জন্য। তাহলে রূপোর কাকন শুদ্ধ হাত কার হাতের কথা বলা হয়েছে? মাতাদিন পেশকারের স্ত্রীর বউয়ের হাতের কথাই বলা হয়েছে, কারণ রূপোর কাকন পড়ছে, সে তো আর কাজের মাসি পড়বে না, তাই না? বাড়ির ঝি কি আর রূপোর কাকন পরে কাজ করতে আসবে? হ্যাঁ, হ্যাঁ, মোটা বালা, রূপোর কাকন আদিবাসীদের হাতে থাকবে, মোটা বালা থাকে।
তাহলে রূপোর কাঁকন শুদ্ধ হাতটা ভেতরে যাতে ঢোকানো যায়, ভেতরটা মাজবার জন্য, তাই এরকম ধরনের লোটা দরকার। দোকানদার তো হাল ছেড়ে দিল, দোকানদার এই ঘটি ওই ঘটি দেখাচ্ছে, দেখে দেখে কিছুতেই পছন্দ হচ্ছে না, তাই দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করেন। দোকানদার বুঝতে পেরেছে কেমন ধরনের লোটা দরকার, আর এরকম ধরনের লোটা তার কাছে নেই নতুন, তবে একটা পুরনো আছে ওই রকম ধরনের যেরকম তিনি চাইছেন। তাই জিজ্ঞেস করছে, আচ্ছা পুরনো হলে চলবে? আপনার তো লোটা নিয়ে কথা, পুরনো হলে চলবে? নামেই পুরনো, কিন্তু বেশ সস্তায় পাবেন, 2.5 টাকায় সস্তায় পাবেন লোটা, 2.5 টাকায়। 2.5 টাকাকে ব্র্যাকেটে রাখো। তো এই লোটা কে বিক্রি করে দিয়ে গেছে? হ্যাঁ, শৌখির মা। কত আনায় বিক্রি করে দিয়ে গেছে? কত আনায়? 14 আনায়। হ্যাঁ, এর আগে হিসেব দেওয়া হয়েছিল 14 আনায় বিক্রি করে দিয়ে গেছে, 2.5 টাকায় বিক্রি করছে। পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি? মাতাদিন পেশকার জিজ্ঞেস করছে, দেখি পুরনো বাসনও বিক্রি হয় নাকি? কিন্তু ঘটি দেখেই, পুরনো ঘটি লোটা দেখেই খটকা লাগলো, দাগ দাও। লোটা দেখে, ঘটি দেখেই তার খটকা লাগলো, দাগ দাও। লোটা দেখে তার খটকা লাগলো, দাগ দাও। প্রশ্ন লেখো, লোটা দেখে কার কেন খটকা লেগেছিল? লোটা দেখে মাতাদিন পেশকারের খটকা লেগেছিল তার কারণ মাতাদিন পেশকার যেন লোটাটা চিনতে পারছে, সন্দেহ হয়েছিল। তাই ভালো করে দেখার জন্য পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগার উপরে লাগালো। নাকের ডগায় বসিয়ে ভালো করে দেখছে, এই তো লোটার নিচে খুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, এই তো খুঁড়ো, আমার বাড়ির লোটার নিচে খুঁড়ো ছিল, ঠিক খুঁড়ো রয়েছে। আবার সেই খুঁড়োর নিচে কী রয়েছে? তারা আঁকা রয়েছে। খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা। খালি চোখে, চশমা ছাড়া খালি চোখে লোটার নিচে খুঁড়ো দেখতে পেয়েছিল, কিন্তু ওই যে তারা চিহ্নটা দেখতে পায়নি, চশমা লাগানোর পরে তারা চিহ্নটা দেখতে পেয়েছিল। ব্র্যাকেটে রাখো, খুঁড়োর নিচে তারা আঁকা, তারা আঁকাকে ব্র্যাকেটে ছিল, স্টার মার্ক দেওয়া আছে, তারা চিহ্ন ব্র্যাকেটে রাখো, তারা আঁকা। যেই দেখলো, বাস আর সন্দেহ নেই, দাগ দাও, আর সন্দেহ নেই। আর সন্দেহ নেই। প্রশ্ন লেখো, কার কোন বিষয় বা কোন ব্যাপারে সন্দেহ ছিল না? কার কোন ব্যাপারে বা কোন বিষয়ে সন্দেহ ছিল না? কার কোন ব্যাপারে বা কোন বিষয়ে সন্দেহ ছিল না? লিখেছো? ঠিক একই লাইনের আগেও ছিল, একই লাইনের আগেও ছিল, আর সন্দেহ নেই। বলো, কার সন্দেহ ছিল না? সৌখির মায়ের সন্দেহ ছিল না। কোন ব্যাপারে? দলের লোক টাকা দিতে এসেছে, আর সন্দেহ ছিল না। তাহলে এই লাইন যদি আসে তাহলে দুটো উত্তরই লিখতে হবে, যে মাতাদিন পেশকারের সন্দেহ ছিল না, তার বাড়ির চুরি চাওয়া লোটা ছিল দোকানদারের কাছে, আর মাতাদিন পেশকারের সাথে সাথে ওই উত্তরটাও লিখবে যে সৌখির মায়েরও সন্দেহ ছিল না যে দলের লোক টাকা দিতে এসেছে। দুটোই লিখতে হবে, কারণ লাইনের কোনো শব্দের হেরফের নেই, একই, দুটো লাইন একই শব্দ। তাহলে আর সন্দেহ নেই, মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরল। টুটি চেপে ধরেছে, বল বেটা, এই টুটি দেখতে পাচ্ছ? টুটি, হ্যাঁ, দোকানদারের টুটি চেপে ধরেছে। লাইনটা দাগ দাও, মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরলো। লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, আইনের ধারায় কি লেখা ছিল? তাহলে মাতাদিন পেশকার নিজে আইনের লোক হয়ে আইনের ধারা ভুলে গেছে, তাহলে এই আইনের ধারাতে কি লেখা ছিল? সেই ধারার বিষয়টা ভুলেই গেছে। আইনের ধারায় কি লেখা ছিল এখানে? আইন কখনো নিজের হাতে তুলে নিতে নেই, কিন্তু সেটা আইনের লোক হয়ে ভুলে গিয়ে আইন তুলে নিয়েছে, মেজাজ হারিয়ে ফেলেছে। তাই আইন নিজের হাতে তুলে নিয়েছে, নিজেই চেপে ধরেছে, মারধর শুরু করে দেবে। বল, কোথায় পেলি? কোথায় পেলি এই লোটা? কোত্থেকে পেলি? হ্যাঁ, দিনে করিস দোকানদারি আর রাতে বারোস শীত কাঠি নিয়ে। দিনে দোকানদারি করিস আর রাতের বেলা চুরি করতে বেরোস শীত কাঠি নিয়ে। শীত কাঠি এরকম লম্বা মোটা লোহার যে দণ্ড, শাবল আছে, শাবল, হ্যাঁ, ওই শাবল তো অনেক বড় হয়, তার থেকে একটু ছোট, ওই রকম লম্বা দণ্ড শাবলের মতো, যেটা নিয়ে রাত দুপুরে চোর বেরোয় ঘরের পেছনের দিকে, সাধারণত ঘরের পেছনের দিকের
দেওয়াল ওই শীত কাঠি নিয়ে, ওই শাবলের মতো কাঠি, দণ্ড শীত কাঠি নিয়ে গর্ত করে, দেওয়াল ভাঙে, গর্ত করে রোগা লিগলিকে কোনো ছেলে পুলেকে বা লোককে ঢুকিয়ে দেয়, সে গিয়ে দরজাটা খুলে দেয়, বাকিরা দলবল ঢুকে গেল। শীত কাঠি নিয়ে এইভাবে শীত কেটে তারা চুরি করে। তাহলে রাতে শীত কাঠি নিয়ে বেরোস, বল। একেবারে হই হই রই রই কাণ্ড দোকানের সামনে, দাগ দাও। একেবারে হই হই রই রই কাণ্ড, দাগ দাও। প্রশ্ন লেখো, কোথায়, কেন হই হই রই রই কাণ্ড, কেন হই হই রই রই কাণ্ড পড়ে গেল? বাস দোকানদারকে চেপে ধরেছে, দোকানে লোক জড়ো হয়ে গেল, লোকজন একবারে হই হই রই রই কাণ্ড। দোকানদার বলে যে, দোকানদার সত্যি কথা বলছে যে সে তো চুরি করেনি, সে কিনেছে, তার কাজ কেনা বেচা করা, সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে। নগদ 14 আনা পয়সাকে ব্র্যাকেটে রাখো, নগদ 14 আনা পয়সা গুনে কিনেছে। সৌখীর মায়ের কাছ থেকে কিছুক্ষণ মাত্র আগে সৌখীর মা বিক্রি করে দিয়েছে তাকে 14 আনা দিয়ে। বাস আরও চেপে ধরেছে মাতাদিন পেশকার, 14 আনায় বিক্রি করেছে। 14 আনায় ঘটি পাওয়া যায়? আমার বাড়ির এত দামি ঘটি 14 আনায় কিনেছিস? দাঁড়া, 14 আনায় ঘটি পাওয়া যায়? হ্যাঁ, চোরাই মাল জেনে কিনেছিস বেটা, চোরাই মাল জেনিস তুই, কমে কিনে ফেলেছিস। হ্যাঁ, চোরাই মাল রাখার ফৌজদারি ধারা জানিস? ফৌজদারি ধারা, চোরাই মাল রাখার ধারা, কত শাস্তি হতে পারে ওই ধারাতে তুই জানিস? পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে, যা থানায় যা। একজন ছোকরাকে থানায় পাঠিয়ে দিল দারোগাকে ডেকে আনবার জন্য। দাগ দাও লাইনটা। পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে, এইটুকু দাগ দাও। প্রশ্ন লেখো, পেশকার সাহেব একজন ছোকরাকে থানায় কেন পাঠিয়েছিল? এটার প্রশ্ন। পেশকার সাহেব একজন ছোকরাকে কেন থানায় পাঠিয়েছিল? তাহলে একজন ছোকরাকে থানায় পাঠিয়ে দিয়েছিল দারোগাকে ডেকে আনবার জন্য। চোর ধরা পড়েছে, দারোগাকে ডেকে নিয়ে যা। চোর ধরা পড়ার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই। দারোগা সাহেব কাজে আর ঢিলেমি দেয়নি, ফাঁকি দেয়নি, দেরি করেনি, কারণ চোর ধরা পড়েছে বলে কথা। তাই তাড়াতাড়ি এসে শুধুমাত্র চোরটাকে ধরে নিয়ে যাবে, চোরটা শুধু নিয়ে যাবে এখান থেকে। আর যদি চোর ধরা পড়ার পরে দেরি করে আসে আর চোর যদি পালিয়ে যায়, তারপরে দারোগা সাহেবকে তো আবার খুঁজে বেড়াতে হবে না, আবার অনেক কষ্ট। আর তার উপরে চোর ধরা পড়েছে আমার বাড়িতে না, তোমার বাড়িতে নয়, কার বাড়িতে? মাতাদিন পেশকারের বাড়ি। চুরি যাওয়া জিনিস ধরা পড়েছে। তাহলে মাতাদিন পেশকার আইনের লোক, তার বাড়িতে চুরি গেছে, সেই চুরি যাওয়া জিনিস যে চুরি করেছে মানে চোর, সে ধরা পড়েছে। তার মানে পুলিশ তো, দারোগা তো তড়িঘড়ি আসবেই, আইনের লোক বলে কথা। তাই চোর ধরা পড়ার পর দারোগা সাহেবের কাজে ঢিলেমি নেই, তখনই সাইকেলে এসে হাজির, সাইকেলে চেপে পাই পাই করে এসে হাজির হলো। দারোগার জিপ নেই রে, জিপ গাড়ি নেই। সাইকেলকে ব্র্যাকেটে রাখো। দারোগা সাহেব কিসে এসেছিল? সাইকেলে। সব ব্যাপার শুনে, গ্রামের দারোগা না, সব ব্যাপার শুনে গাড়ি পায়নি। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন, সদল বলে, দলবল নিয়ে। তার মানে দারোগার সঙ্গে কনস্টেবলও ছিল, সঙ্গে মাতাদিন পেশকার, সঙ্গে বাসনওয়ালা, সবাই মিলে পুরো দলবল নিয়ে সবাইকে নিয়ে গিয়ে মাতাদিন পেশকারের চুরি যাওয়া ঘটির কিনারা করতে সোজা গিয়ে উঠল সৌখীর বাড়িতে, ঠেলে উঠল। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে, সবে আলুর তরকারি চড়িয়েছে, ছেলে দিকে ঘুমোচ্ছে, মা আলুর তরকারি চড়িয়েছে। আর মায়ের চোখে কত স্বপ্ন যে আলুর তরকারিটা শেষ হলেই, রান্না হলেই ছেলেকে ডাকবে, কত আদর করে খেতে দেবে। আলুর তরকারির দিকে তাকিয়ে তাকিয়ে কত স্বপ্ন আঁকছে মা। ছেলে তখনও বিছানাতে ছেড়ে ওঠেনি, কারণ ছেলের পরীক্ষা হয়ে গেছে। তোমাদের তো পরীক্ষা হয়নি। পরীক্ষা হওয়ার পরে যেভাবে পরের দিন দেরি করে ওঠার চিন্তা ভাবনা থাকে, সেই রকমই অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে। ঘড়ি ধরে সকাল সকাল একদম নিয়ম করে ঘড়ি ধরে সবাইকে উঠতে হয়েছে, সবাইকে বলতে সব কয়েদি থেকে উঠতে হয়েছে। একটু বেশি ঘুমোতে চাইলেও কিন্তু ঘুমোতে পারেনি। কিন্তু এখানে বাড়িতে এসছে, এখন নতুন পাওয়া স্বাধীনতা, ওঠার জন্য বাধ্য করবে না কেউ, কিন্তু
জোর করবে না। তাই এই নতুন পাওয়া স্বাধীনতা অনেক দিন পরে, 5 বছরের পরে নতুন নিজের মতো করে সময় নিয়ে উঠবে, সময় নিয়ে ঘুমাবে। সেই নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করার জন্য সৌখী মনে মনে ঠিক করে ফেলেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই বিছানা ছেড়ে উঠবে না, বিছানা ছেড়ে উঠবে না বেলা 12টার আগে। বেলা 12টাকে ব্র্যাকেটে রাখো। নিজের মতো করে আজকের ঘুমাবে, বেলা 12টার আগে উঠবেই না। যদি ঘুম ভেঙেও যায় তাও চোখ বন্ধ করে পড়ে থাকবে, বেলা 12টা না বাজলে উঠবেই না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। হ্যাঁ, দারোগা পুলিশকে দেখে বুড়ির বুক কেঁপে উঠেছে। সৌখীর মা মানে ডাকাত সর্দারের মা, তার বুক কেঁপে ওঠার তো কথা না দারোগা পুলিশকে দেখে, কিন্তু আজকের কেঁপে উঠলো। হ্যাঁ, দারোগা পুলিশ দেখে ভয় পাওয়ার কথা তো নয়, কারণ এর আগে কতবার সময় অসময় পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে। এর আগে অনেকবার পুলিশ এসেছে সৌখীর বাড়িতে, তখন তো এরকম হয়নি, তখন তো বুড়ির বুক কেঁপে ওঠেনি, তখন তো বুড়ি ভয় পায়নি। কিন্তু আজকের ভয় পাওয়ার কারণ কি? হ্যাঁ, আজকের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আজ যে ব্যাপার অন্য, দাগ দাও, কিন্তু আজ যে ব্যাপার অন্য দাগ দাও। প্রশ্ন লেখো, আজ কি ব্যাপার? না, আজকের ব্যাপার হচ্ছে যে চুরি যাওয়া যে ঘটি, লোটা, সেই লোটা তো সৌখীর মাই চুরি করেছে। তার বাড়িতে এসে হাজির হয়েছে পুলিশ, মানে কি ভয়ে বুকটা ঢিপ ঢিপ করে উঠছে। তার মানে কি জানাজানি হয়ে গেছে, তার মানে জানতে পেরেছে পুলিশ কেন তার বাড়িতে এই সময় আসবে। অন্য দিন এলে ভয় পাওয়ার কিছু ছিল না, আজকের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে তাই বুঝতে পেরেছে বুড়ি ব্যাপারটা চুরি যাওয়া লোটার কিনারা বোধহয় করতেই পেরেছে, বোধহয় বুঝতে পেরেছে যে সৌখীর মাই চুরি করেছে। কারণ মাতাদিন পেশকার যার বাড়ি থেকে চুরি গেছে সেও আছে, আবার বাসনওয়ালা যাকে বিক্রি করেছে সেও আছে, সঙ্গে পুলিশ আছে। তার যে ধারণা ছিল, দাগ দাও, তার যে ধারণা ছিল দাগ দাও। প্রশ্ন লেখো, কার কি ধারণা ছিল? তাহলে সৌখীর মায়ের ধারণা ছিল যে বাসনওয়ালারা পুরনো বাসনগুলোকে রং চং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না, পুরনো বাসন কিনে নতুনের মতো রংচং করে বিক্রি করে, যাতে পুরনো বাসন বুঝতে না পারে, চুরির মাল বুঝতে না পারে। বাসনওয়ালারা তাই করে, সৌখীর মায়ের তাই ধারণা ছিল। কিন্তু বাসনওয়ালার রং টং করার সময় আর কোথায় পেল? 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল। 5-7 বছর আগের কথা, ব্র্যাকেটে রাখো, 5-7 বছর আগে। তো 5-7 বছর আগে তাদের বাড়ি ঘেরাও করেছিল পুলিশে, বন্দুকের খোঁজে পুলিশ এসেছিল, বন্দুক রেখেছে এই সন্দেহে। কিন্তু তখন তো তার মাথা হেড হয়নি, তখন বুড়ির মাথা মানে সৌখীর মায়ের মাথা হেড হয়নি, নিচু হয়নি, দাগ দাও, তখন তো মাথা হেড হয়নি। প্রশ্ন লেখো, কার কখন মাথা হেড হয়নি? আর ওর সঙ্গে আরেকটা প্রশ্ন লেখো, কেন মাথা হেড হয়নি? কার কখন মাথা হেড হয়নি আর কেন? কার কখন কেন? 3টে প্রশ্নই লিখে রাখো, যে কোনো একটা পরীক্ষা আসবে। তাহলে সৌখীর মায়ের মাথা হেড হয়নি যখন বন্দুকের খোঁজে পুলিশ এসেছিল, বাড়ি ঘিরে ফেলেছিল, ঘেরাও করেছিল। কেন কেন মাথা হেড হয়নি? কারণ তখন বন্দুক যদি রেখেও থাকে, সেই বন্দুক রেখেছে ডাকাতি করে। ডাকাতি করার কাজটাকে তারা মরদের কাজ বলে মনে করে। তাদের স্বামী পুত্রের হকের পেশা, তাদের পরিবারের পেশা, এটা হকের অধিকারের পেশা তার স্বামীর এবং তার ছেলের। সেই কাজটা কোনো ছিচকে চোরের কাজ নয়, কোনো ভীরু কাপুরুষের কাজ নয়, কোনো লজ্জার কাজ নয়, এটা মরদের কাজ, মার্দের কাজ, পুরুষ মানুষের কাজ, ডাকাতি করার কাজ, এটা গর্বের কাজ। ডাকাতি করেছে, কোনো লজ্জার কাজ করেনি, তাই মাথা হেড হওয়ার কোনো কারণ নয়, বরং বুকটা ছাতিটা আরও চওড়া হয়ে যাবে, গর্বে মাথাটা উঁচু হয়ে যাবে। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্ট মাত্র, দুঃ যোগ অদৃষ্ট। অদৃষ্ট মানে কি? অদৃষ্ট, এই অদৃষ্ট মানে ভাগ্য, ভাগ্য। অদৃষ্ট মানে নয় দৃষ্ট, সেটা তো ঠিকই আছে, কিন্তু অদৃষ্ট মানে কপাল, ভাগ্য, অদৃষ্ট। তার মানে দুঃ মানে খারাপ, দূরদৃষ্টকে আমরা সন্ধি বিচ্ছেদ করব, দুঃ দয়হর্ষ বিসর্গ, দুঃ যোগ অদৃষ্ট, দু মানে খারাপ, মন্দ, অদৃষ্ট মানে ভাগ্য, তাহলে মন্দ ভাগ্য। যদি কপালে থাকে, যদি কপাল খারাপ হয়, ভাগ্য মন্দ হয়, ডাকাতি করলে বড়জোর কি হতে পারে? কি হতে পারে? জেল হতে পারে, বড়জোর জেলে যেতে পারে।
ডাকাতি করেছে বড় জোর জেলে যাবে। সমাজের চোখে কিন্তু তাদের সম্মান নামবে না, বরং মাথাটা আরও উঁচু হবে। কি করে জেলে গেছে ছেলে? আরে ডাকাতি করে জেলে গেছে, ওরে কোনো ব্যাপারই নয়, ডাকাতি করা তো তাদের হকের কাজ, হকের পেশা না। তাহলে সেক্ষেত্রে সৌখীর মায়ের মাথা হেড হওয়ার কারণ ছিল না, কারণ তার ছেলে ডাকাতি করেছে, বন্দুক যদি রেখেও থাকে ডাকাতি করার কাজে সেই বন্দুক কাজে লাগিয়েছে, অতএব মাথা হেড হওয়ার কোনো কাজ নয়, কারণ ছিটকে চুরির কাজ করেনি। আর জেলে যাওয়া, যদি জেলে যাওয়া তার কপাল মন্দ হয় তাহলে বড় জোর জেল হবে, জেলে যাওয়া থাকতে পারে, তার চেয়ে বেশি কিছু শাস্তি হবে না। কিন্তু কিন্তু এই যে চুরি, এই যে চুরির কাজ করেছে, ছিচকে চোরের কাজ, শেষকালে ডাকাত সর্দারের মা হয়ে শেষকালে ছিচকে চোরের কাজ, এখন তার সেই আদর্শের কথা, নীতির কথা মনে হচ্ছে। যদি ছেলে শুনতে পায়, দেখতে পায়, তাহলে ছেলের যে উঁচু মাথাটা তো নিচু হয়ে যাবে, মায়ের কারণে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। যে সম্মান, যে মর্যাদা ডাকাতি করে যে সমাজের চোখে সে বানিয়েছে, তৈরি করেছে, সেই সম্মান মর্যাদার জায়গাটা নষ্ট হয়ে যাবে মায়ের কারণে। ছিচকে চোরের কাজ করেছে ডাকাত সর্দারের মা হয়ে, শেষকালে লোকজন কি ভাববে? ছিচি করবে। তাই সৌখী মানে ছেলের সম্মানের কথা ভেবে, মর্যাদার কথা ভেবে সৌখীর মা তো লজ্জায় মরে যাচ্ছে। লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার পর্যন্ত করতে ভুলে গেছে, এতটা লজ্জা পেয়ে গেছে। সে যে জোর গলায় বলবে, অভিযোগ অস্বীকার করবে, বলবে না না কে চুরি করছে, আমি চুরি করিনি, চোরের মায়ের যে বড় গলা হয় সেই গলাটা যে বের করবে, সেই লজ্জায় চুপ করে গেছে, গলার জোর হারিয়ে গেছে। দাগ দাও লাইনটা, লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গেছে, দাগ দাও। এবারের প্রশ্ন লেখো। কি লজ্জা? এখানে কোন লজ্জার কথা বলা হয়েছে? তাহলে অভিযোগ অস্বীকার পর্যন্ত করতে ভুলে গেছে, চুপ করে আছে মাথা নিচু করে। দারোগা সাহেব তাকে জিজ্ঞাসা করছে, তাকে, হ্যাঁ তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? বল বেটা। না বেটা না, বেটি। বল। দারোগা সাহেব জিজ্ঞেস করছে সৌখীর মাকে, তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে বিক্রি করেছিস 14 আনায়? বল সত্যি কথা। কিন্তু কোনো জবাব বেরোলো না বুড়ির মুখ দিয়ে, বুড়ির মুখ দিয়ে কোনো জবাব বেরোলো না, বুড়ি কোনো কথাই বলছে না। তার মানে কি বোঝা যাচ্ছে? মৌনতি সম্মতির লক্ষণ। তার মানে চুপ করে আছে, মানে দারোগা কি বুঝবে? ওই চুরি করেছে। চুপ করে থাকলে আমরা এটাই বুঝে যাই, দারোগাও তাই বুঝছে, চুপ করে আছে মানে কি, তার মানে বুড়ি চুরি করেছে। শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। ছেলে বেরিয়ে এসেছে ততক্ষণে হইচই চিৎকার চেঁচামেচি শুনে, আর ছেলেকে সামনে দেখে ছেলের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেললো। ব্যাস, ছেলে সব কিছু বুঝে গেছে ব্যাপারটা কি ঘটেছে। আর ছেলে সামনে আছে তাই লজ্জায় মাথা নিচু করে ফেলেছে সৌখী মা। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, সৌখী এতক্ষণে ব্যাপারটা বুঝলো কি ঘটেছে, দাগ দাও। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, দাগ দাও। প্রশ্ন লেখো, সৌখী এতক্ষণে কি বুঝলো? সৌখী এতক্ষণে কি বুঝলো? উত্তর হবে, সৌখী এতক্ষণে বুঝলো যে তার মা চুরির কাজ করেছে, ছিঁচকে চোরের কাজ। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করলো। ভাবছে সৌখী দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাত্র সামান্য 14 আনা পয়সার জন্য মা, ডাকাত সর্দারের মা হয়ে সামান্য ওই 14 আনা পয়সার জন্য একটা লোটা চুরি করলো, ঘটি চুরি করলো। কেন মা তাকে বলল না? সৌখী ভাবছে। ধীরে ধীরে মায়ের প্রতি যে অভিমান তার বাড়ছে, মা কেন তাকে বলল না? পয়সা দরকার ছিল, মা আমাকে বলতেই পারতো, আমি পয়সা মায়ের হাতে তুলে দিতাম, আমার কাছে তো কত টাকা রয়েছে, আমি নিয়ে এসেছি জেল থেকে আসার সময়। কত টাকা ছিল সৌখীর কাছে সেই সময়? 90 টাকা ছিল তার কোমরের বাটুয়াতে। হ্যাঁ, তার এতদিন ডিউটি ছিল জেলখানার গুদামে, জেলখানার গুদামে ডিউটি, ব্র্যাকেটে রাখো, ডিউটি থেকে জেলখানার গুদামে, জেলখানার গুদামে তার ডিউটি, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। প্রতিদিন কাজ করলে জেলে যে পরিশ্রম করে তার বিনিময়ে কিন্তু কয়েদিরা পারিশ্রমিক পায়। তারপরে জেল থেকে যখন ছাড়া পায় তখন সেই পারিশ্রমিকটা জমে, সেই পারিশ্রমিকটা তাদের হাতে তুলে দেওয়া হয়, নিয়ে আসে। তাহলে জেলের যে গুদাম ঘর ছিল সেই গুদামের ডিউটি ছিল তার। জেলের যারা ঠিকাদার, সেই ঠিকাদারদের কাছ থেকে সে 90 টাকা কামিয়েছে, 90 টাকা রোজগার করেছে। 90 টাকাকে ব্র্যাকেটে রাখো, জেলের ঠিকাদারকে ব্র্যাকেটে রাখো।
জেলের ঠিকাদারকে ব্র্যাকেটে আর 90 টাকাকে ব্র্যাকেটে, 90 টাকা রোজগার করে এনেছে, আর এখনও সে টাকা তার কোমরের বাটুয়ায় রয়েছে। কোমরের বাটুয়াকে ব্র্যাকেটে রাখো, কোমরের বাটুয়ায় এখনও সেই টাকা রয়েছে 90 টাকা। তাহলে মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? ভাবছে মা আমাকে বললো না কেন? আমার কাছ থেকে চেয়ে নিতে পারতো, বলতো তো টাকা লাগবে, বললেই দিয়ে দিতাম। হ্যাঁ, মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? দাগ দাও, মেয়ে মানুষের কত আক্কেল হবে? আক্কেল জ্ঞান, কাণ্ডজ্ঞান। সৌখী ভাবছে মায়ের সম্পর্কে, মেয়ে মানুষের আর কত বুদ্ধি শুদ্ধি হবে, কাণ্ডজ্ঞান হবে। হ্যাঁ, যদি মেয়ে মানুষের এত কাণ্ডজ্ঞান থাকতো তাহলে আমাকে বলতেই পারতো, টাকা দিয়ে দিতাম। আবার এদিকে ভাবছে যে হয়তো ঘর দৌড়ের দিকে তাকিয়ে এক নজরে এই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নিয়ে আমার বুঝে নেওয়া উচিত ছিল, দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। সৌখী আবার নিজেই ভাবছে, এদিকে ভাবছে যে মা কেন আমাকে বললো না, তাহলে আমি টাকাটা তুলে দিতাম। আবার এদিকে ভাবছে আমারই উচিত ছিল বোধহয় ঘর দৌড়ের দিকে তাকিয়ে ঘর দৌড়ের যে দৈন্যদশা, দৈন্যতা, অভাব, সেটা দেখে আন্দাজ করে নেওয়া উচিত ছিল, আর আন্দাজ করে নিয়েই আমার উচিত ছিল মায়ের হাতে টাকা তুলে দেওয়া। বুঝে নিয়েই নিজের থেকেই মায়ের হাতে, মা কি আর বলবে, মায়ের হাতে টাকা তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু আবার এক পরক্ষণে ভাবছে কিন্তু সেই টাকা তো আমি মায়ের হাতে তুলে দিতামই, একটু তো সময় দেবে, অপেক্ষা করবে। কিন্তু সে সময় পেল কই? মায়ের হাতে টাকা তুলে দেওয়ার সময় তো পায়নি সেইভাবে। রাতে এসে শুয়েছে, খেয়ে দিয়ে শুয়েছে, এখনও তো ওঠেনি বিছানা ছেড়ে, এতক্ষণে তো বিছানা ছেড়ে ওঠেইনি, তো উঠবে তারপরে তো মায়ের হাতে দেবে। তো মায়ের কি একটু সময়, ধৈর্য ধরে সময় অপেক্ষা করতে পারলো না? সে তো সময় পেল না, শেষ পর্যন্ত লোটা চুরি করলো মা। জেলের মধ্যে ওই সব ছিঁচকে কদুচোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি কোনোদিন। জেলে এরকম কত ছিঁচকে কদুচোর আছে। কদুচোর, কদু মানে কি? লাউ, লাউ চোর, কুমড়ো চোর। তাহলে লাউ চোর, কুমড়ো চোর মানে ব্যাপারটা হচ্ছে একদম ছিঁচকে চোর, যার হাত টান স্বভাব রয়েছে আর কি। ওই সামান্য ছোটোখাটো চুরি করে, এর বাড়িতে ঢুকে সবজিটা, ফলটা, জিনিসটা এর বাড়িতে, ওর বাগানে, এখান থেকে, এই ছিঁচকে চোরের কাজ। একে বলা হয় কদুচোর, মানে ছিঁচকে চোর। তাহলে যারা ছিঁচকে চুরি করে যারা জেলে গেছে তাদের সঙ্গে পারতপক্ষে মানে বাস্তবিক তো কথা বলেনি ওরা। সেই সমস্ত ছিঁচকে চোরদের সঙ্গে কথা বললে ডাকাতদের যে স্ট্যান্ডার্ড সেটা নেমে যাবে। তো জেলে ওরা কাদের সঙ্গে আলাপ সালাপ করে? না, জেলে আলাপ সালাপ করে, ডাকাতেরা আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে। লাইফারকে ব্র্যাকেটে রাখো। লাইফার মানে কি? তাহলে লাইফার, লাইফ টাইম মানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত যারা, তাদেরকে লাইফার বলা হয়। ওই লাইফারদের সঙ্গে, তার মানে বড় বড় অপরাধ করেছে, তার জন্যই তো তারা লাইফার হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। বাস, তাদের সঙ্গে কথা বললে এদের স্ট্যান্ডার্ড বাড়ে, এদের মর্যাদা বাড়ে। তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে পরিচয় করে। ছিঁচকে চোরের সঙ্গে নয়, কদু চোরদের সঙ্গে নয়, তাহলে লাইফারদের সঙ্গে। আরে এ কথা মায়ের তো অজানা নয়, মা তো জানে আমরা কাদের সঙ্গে আলাপ সালাপ করি জেলে গিয়ে, মা তো জানে। দাগ দাও, এ কথা তো মায়ের অজানা নয়, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন কথা মায়ের অজানা নয়? তাহলে উত্তর হবে মায়ের অজানা নয় যে ডাকাতেরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, এই কথা মায়ের অজানা নয়। কদু চোরদের যে মাত্র 2-3 মাসের সাজা হয়, কদু চোর ছিঁচকে চোরদের মাত্র 2 থেকে 3 মাসের সাজা হয়, ব্র্যাকেটে রাখো। কদু চোরদের 2-3 মাসের সাজা হয়, ব্র্যাকেটে। মা কি জানে না যে? হ্যাঁ, মা কি জানে না? মা তো জানে, সব জানে। দাগ দাও, মা কি জানে না যে, এই লাইনটা দাগ দাও, মা কি জানে না যে। প্রশ্ন লেখো, প্রশ্ন লেখো, মা কি জানে? তাহলে মা জানে যে কদু চোরদের মাত্র 2-3 মাসের সাজা হয়। এই বুড়ি, কে ধমক দিল? কে ধমক দিল? দারোগা বাবু। বুড়ি তো চুপচাপ মাথা নিচু করে আছে, ওদিকে সৌখীও চুপচাপ ভেবে যাচ্ছে কি ব্যাপার। দারোগার ধৈর্যের বাঁধ ভাঙলো, দিল একটা ধমক। এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, বল বল বল, জবাব দে। বুড়ি নির্বাক, বাক্যহীন, চুপচাপ। কি জবাব দেবে? তার জবাব দেওয়ার কিছুই নেই, লজ্জায় তো মাথা নিচু করে ফেলেছে।
দারোগাবাবুর প্রশ্ন কানে গেল কি না, বুড়ি শুনতে পেল কি না, শুনলো কি না, দারোগাবাবুর প্রশ্নটা কানে গেল কি না সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে, বুড়ির মুখ দেখে বোঝা যায় না। দারোগাবাবুর প্রশ্ন কানে শুনলে বুড়ির মুখের যে অভিব্যক্তি, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যেত না, তাহলে চেঞ্জ হলে বুঝতে পারতো যে হ্যাঁ প্রশ্ন কানে গেছে, প্রশ্ন শুনেছে, ধমকে ভয় পেয়েছে। কিন্তু বুড়ির মুখখানা ভাবলেসহীন, একেবারে একই অবস্থায় রয়েছে, কোনো এক্সপ্রেশনের চেঞ্জ নেই, অভিব্যক্তি লক্ষ্য করা যাচ্ছে না, যে অবস্থায় সেই অবস্থায় একেবারে মুখ শুকিয়ে রেখেছে বুড়ি। তাই দারোগাবাবুর প্রশ্ন কেন গেল কিনা দাগ দাও। দারোগাবাবুর প্রশ্ন কানে গেল কিনা দাগ দাও, প্রশ্ন লেখো। দারোগাবাবু কাকে কি প্রশ্ন করেছিল? দারোগাবাবু কাকে কি প্রশ্ন করেছিল? তাহলে বুড়িকে মানে সৌখীর মাকে প্রশ্ন করেছিল যে সে তার কথার কেন উত্তর দিচ্ছে না। কি জিজ্ঞেস করেছিল বুড়িকে? দারোগাবাবু প্রশ্ন কি করেছিল? দারোগাবাবু কি প্রশ্ন করেছিল বুড়িকে একটু আগে? হ্যাঁ, তার আগে ওই যে বাজারে বাসনের দোকানে 14 আনায় লোটাটা বিক্রি করেছিল কিনা সেই প্রশ্ন জিজ্ঞেস করছিল। সে তো চুপচাপ ছিল, উত্তর দেয়নি, তাই ওই প্রশ্ন আবার জিজ্ঞেস করছে, বল জবাব দে, উত্তর দে। বুড়ি নির্বাক চুপচাপ। তার প্রশ্ন, দারোগাবাবুর প্রশ্ন বুড়ির কানে গেল কিনা বুড়ির মুখ দেখে বোঝার কোনো উপায় নেই। এদিকে দারোগা সৌখীর মাকে ধমক দিচ্ছে, মাকে শাসাচ্ছে। তাহলে সন্তানের উচিত মা যাই করুক না কেন তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে সমস্ত অন্যায়কারীদের বিরুদ্ধে। তাই সৌখী আর থাকতে পারল না, সৌখী ছেলে হিসেবে তার দায়িত্ব কর্তব্য পালন করছে। দারোগা সাহেব, সৌখী বলছে, দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? মেয়ে মানুষকে নিয়ে কেন টানাটানি করছেন? আমি ঘটি চুরি করেছি, মা কিছু করেনি, আমি ঘটি চুরি করেছি। মেয়ে মানুষকে দুর্বল পেয়েছেন বলেই তাকে যা খুশি বলছেন। মেয়ে মানুষকে অপমান করা আমি সহ্য করব না, আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে, আমাকে বলুন, আসুন আমার সঙ্গে কথা বলুন। যোগ্য সন্তান, বিজ্ঞ দারোগা সাহেব, আহা বিজ্ঞ অভিজ্ঞ দারোগা সাহেব, অভিজ্ঞ দারোগা সাহেব তার অনুচরদের দিকে দৃষ্টি হেনে। দারোগা সাহেবের অনুচর কারা? তার কনস্টেবল। দারোগা সাহেবের সঙ্গে এসেছে তার যারা কনস্টেবল তারাই অনুচর, অনুগামী অনুচর। সেই অনুচরদের দিকে দৃষ্টি হেনে, কিসের দৃষ্টি? বিজয়ীর দৃষ্টি। এমনভাবে দৃষ্টি হানছে, দেখলি কিভাবে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিভাবে আমার বুদ্ধি খাটিয়ে ধরে ফেলেছি আসল চোরকে। হ্যাঁ, এই জন্য আমি দারোগা হয়েছি, এতটা কনস্টেবল, বুঝলি তো। তাহলে বিজ্ঞ দারোগা সাহেব অনুচরদের দিকে বিজয়ীর দৃষ্টি হেনে, বিজয়ীর একবারে জয় লাভ করে ফেলেছি, চোর ধরে ফেলেছি জানিস। আরে আমি তো জানতাম সৌখীর মা চুরি করেনি, কিন্তু আমি অভিজ্ঞ, আমার বুদ্ধি আছে, বুদ্ধি খাটিয়ে আমি আসল চোরকে ধরতে চেয়েছিলাম, তাই সৌখীর মাকে চেপে ধরেছিলাম। দেখ আসল চোর কিন্তু বলে দিয়েছে যে সেই চুরি করেছে। আর আমি তো জানতাম সৌখী চুরি করেছে, কারণ বেটা এত বেলা পর্যন্ত কেন ঘুমোচ্ছে? তার মানে কি রাত দুপুরবেলাও বেরিয়েছিল, কিন্তু যাতে নিজের মুখে স্বীকার করে তার জন্যই কিন্তু আমি ওর মাকে ধমক দিচ্ছিলাম। এত বেলা পর্যন্ত সৌখীকে ঘুমোতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন, দাগ দাও, এ তিনি আগে বুঝেছিলেন, এই লাইনটা দাগ দাও, এ তিনি আগেই বুঝেছিলেন। প্রশ্ন লেখো, কে আগে কি বুঝেছিলেন? কে আগে কি বুঝেছিলেন? তাহলে উত্তর হবে সৌখীর না, দারোগা সাহেব আগেই বুঝেছিলেন যে সৌখী চুরি করেছে। কিভাবে বুঝলো? না অনেক বেলা পর্যন্ত ঘুমোতে দেখে আগেই বুঝেছিল যে সৌখী চুরি করেছে, কিন্তু শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে যাচ্ছিলেন এতক্ষণ, কিন্তু বুড়ি তো মুখ দিয়ে বের করলোই না। তাই এমনভাবে আমি চেপে ধরেছি ছেলে নিজেই স্বীকার করে ফেললো বুড়ির মুখ দিয়ে, মানে মায়ের মুখ দিয়ে শুনতে চাইছিল যে ছেলে চুরি করেছে কিনা, কিন্তু বুড়ি বলল না, মা হিসেবে ছেলেকে বাঁচাতে যাচ্ছে, কিন্তু ছেলের মুখ দিয়ে আমি বের করে নিয়েছি। এটাকে বলে বুদ্ধি দারোগার, বুঝলি। এইবার সৌখীর মা ভেঙে পড়লো। হ্যাঁ বললাম একটা লাইন ছিল না, মেয়ে মানুষের আর তো আক্কেল হবে। হ্যাঁ এটার প্রশ্ন, তো এটা মেয়ে মানুষের আর কত আক্কেল হবে, এটার প্রশ্ন লেখো। মেয়ে মানুষের
কোন আক্কেল জ্ঞানহীনতার কথা বলা হয়েছে? আক্কেল জ্ঞানহীনতা, কাণ্ডজ্ঞানহীনতা। মেয়ে মানুষের আর কোন আক্কেল জ্ঞানহীনতার কথা বলা হয়েছে? মেয়ে মানুষের কোন আক্কেল জ্ঞানহীনতার কথা বলা হয়েছে? তাহলে মেয়ে মানুষের কত আক্কেল হবে? হ্যাঁ, যাই হোক, এমনভাবে বুড়িকে চেপে ধরেছিল, কিন্তু বুড়ি তো উত্তর দেয়নি। কিন্তু ছেলেই যখন নিজে বলল যে সে চুরি করেছে, তখন মা আর থাকতে পারল না। এবার সৌখীর মা ভেঙে পড়ল, দাগ দাও। এবার সৌখীর মা ভেঙে পড়ল, দাগ দাও, পাশে স্টার মার্ক দাও, দিয়ে 5 লিখে রাখো। এটা ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন। এর প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন, এটার প্রশ্নটা লিখো। সৌখীর মা কখন কেন ভেঙে পড়েছিল? সৌখীর মা কখন কেন ভেঙে পড়েছিল? কখন কেন? 2 + 3, কখন কেন ভেঙে পড়েছিল? পরের লাইনটাও দাগ দাও। ছেলের নামে কলঙ্ক এনেছে সে, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, এটা দাগ দিয়ে এটাতেও স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখো। এটাও ব্রড কোশ্চেন, 5 নম্বরের প্রশ্ন লেখো। ছেলের নামে কে কি কলঙ্ক এনেছিল? ছেলের নামে কে কি কলঙ্ক এনেছিল? উত্তর হবে ছেলের নামে, মানে সৌখীর নামে মা চুরির কলঙ্ক এনেছিল। মা চুরি করেছিল, কিন্তু সেই চুরির দায়ভারটা সৌখী নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। তাই মায়ের এখন মনে হয়েছে যে আমি যেন ইচ্ছে করে আমার অপরাধের বোঝাটা ছেলের কাঁধে চাপিয়ে দিলাম। আমার কারণে ছেলে এত বড় কলঙ্ক নিয়ে আবার জেলে যাচ্ছে। জেল থেকে ফিরে আসতে না আসতে আমার কারণে ছেলেকে আবার জেলে যাচ্ছে, মানে আমি ছেলেকে জেলে পাঠিয়ে দিচ্ছি। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। সবাই জানলো সৌখীর মা চুরি করেনি, সবাই জানলো ছেলে চুরি করেছে। কত বড় কলঙ্ক! যে ছেলে ডাকাতি করে এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদা কামিয়েছে, সেই ছেলে কিনা সামান্য চুরির কাজ করেছে বলে সবাই জানলো। ইস, ছি 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 ছি। তাহলে ছেলের নামে কলঙ্ক এনেছে সে। প্রশ্ন হচ্ছে কে কি কলঙ্ক এনেছে? এটা 2 নম্বরের পরের একটা পার্ট হবে। সেই কলঙ্কের পরিণতি কি হয়েছিল? পরিণতি কি হয়েছিল, এর পরিণতিটাও লেখো। কে, এটা 1 নাম্বার। কি কলঙ্ক এনেছিল 2 নাম্বার। আর 2 নাম্বারের প্রশ্ন হচ্ছে ওই কলঙ্ক আনার পরিণতি কি হয়েছিল। পরিণতিটা তো এবারে আমরা দেখতে পাচ্ছি। ছেলের হাতে হাত করা পড়ল, ছেলেকে দারোগা সাহেব নিয়ে চলল থানার পথে। এদিকে সৌখীর মা দারোগার কাছে অনুরোধ করে যাচ্ছে, অনুনয় বিনয় করে যাচ্ছে, না না দারোগা সাহেব, আমি চুরি করেছি, সৌখী করেনি, আমি চুরি করেছি। দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন, ওকে গ্রেপ্তার করবেন না, আমাকে করুন। ও তো কিছুই জানে না, চুরির ব্যাপারেও কিছুই জানে না, যা কিছু সবই আমি জানি। ও জানেই না কিছু, চুরি করা তো দূরের কথা। ও যে ঘুমোচ্ছিল, আমার ছেলে যে ঘুমোচ্ছিল, ও তো কিছুই জানে না, ওকে ছেড়ে দিন। দারোগা সাহেব অনুনয় বিনয় করছে। এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর, কত আশা নিয়ে এসেছে, সবার আগে ছেলেকে দেখবে, নিজের বউ ছেলেকে দেখার সুযোগই হয়নি। তার আগেই আমার কারণে ও জেলে যাচ্ছে। দারোগা সাহেব, ও চুরি করেনি, ওকে ছেড়ে দিন। এই বলে দারোগা সাহেবের পায়ের উপরে মাথা খুঁড়ছে বুড়ি। লাইনটা দাগ দাও। দারোগা বাবুর পায়ের উপর মাথা খুঁড়ছে বুড়ি, মানে দারোগা বাবুর পায়ের উপরে মাথা ঠুকছে, দারোগা বাবুকে অনুরোধ করছে। প্রশ্ন লেখো, দারোগা বাবুর পায়ে বুড়ি কেন মাথা খুঁড়ছিল? তাহলে ছেড়ে দেওয়ার অনুরোধ করেই মাথা খুঁড়ছিল। কিন্তু তিনি বাসনওয়ালাও বলছে, না না, সৌখীর মা আমার কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু তিনি বাসনওয়ালা, মানে দারোগা সাহেব বাসনওয়ালার কথা আর বিশ্বাস করছে না। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে, বুদ্ধি খাটিয়ে সে তার আসল চোর ধরে ফেলেছে। ফলে বাসনওয়ালার কথা শুনে নাকি, তাই বাসনওয়ালা কিংবা বুড়িকে নিয়ে, বুড়িও বলছে আমি চুরি করেছি, ছেলে চুরি করেনি, কিন্তু বুড়িকে নিয়ে আর মাথা ঘামাতে চায় না দারোগা সাহেব। তার দরকার আসল অপরাধীকে নিয়ে, আর আসল অপরাধীকে সে ধরে ফেলেছে। যদি এখন আসল অপরাধীকে ছেড়ে দেয়, তাহলে তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠবে, তাহলে তার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, তার বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠবে। তাই আসল অপরাধীকে সে ধরে ফেলেছে। এখন প্রকাশ্যে একজনকে ছেড়ে আর একজনকে ধরতে পারে না। তাই দারোগা সাহেব বাসনওয়ালার কথাও শুনতে চাইছে না, বুড়ির কথাও শুনতে চাইছে না। এদিকে
সৌখী সন্তান হিসেবে মায়ের প্রতি যে অভিমান করেছে, সেই অভিমানে সে চুপচাপ মায়ের উপরে কোনো দোষ না চাপিয়ে মাকে কিচ্ছুটি না বলে চলে যাচ্ছে থানার পথে। আর মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে মায়ের জন্য রেখে দিয়ে যাচ্ছে জেল থেকে নিয়ে আসা তার কোমরে থাকা সেই বাটুয়া, যে বাটুয়াতে ছিল 90 টাকা। সৌখী যাওয়ার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপরে। ব্র্যাকেটে রাখো বাটুয়াকে আর ব্র্যাকেটে রাখো খাটিয়ার উপরে। খাটিয়াকে ব্র্যাকেটে। দড়ি দিয়ে যে খাট তাকে খাটিয়া বলা হয়, দড়ি টেনে যে খাট তাকে খাটিয়া বলা হয়। হ্যাঁ, অদল বদল গল্পে খাটিয়া ছিল, খাটিয়াতে বসে ইসাবের বাবা হুঁকো খাচ্ছিল, ধাবাতেও খাটিয়া আছে। তাহলে খাটিয়ার ওপরে রেখে দিয়ে গেল, কত অভিমান নিয়ে রেখে দিয়ে গেল, কিন্তু মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে গেল। মা তখনও মেঝেতে পড়ে ডুগরে ডুগরে কাঁদছে। দাগ দাও, মা কেন ডুগরে ডুগরে কাঁদছিল? প্রশ্ন লেখো, মা কেন ডুগরে ডুগরে কাঁদছিল? মা তখনও মেঝেতে পড়ে ডুগরে ডুগরে কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে, ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদছে, ভেতরে ভেতরে কষ্টে যন্ত্রণায় তার বুকটা ফেটে যাচ্ছে। কারণ ছেলে আসতে না আসতেই সেই ছেলেকে একটা কলঙ্কের ভাগিদার করে কলঙ্কর বোঝা চাপিয়ে দিয়ে তাকে আবার জেলে পাঠিয়ে দিল। তাহলে সেই অনুশোচনা বোধে কাতর মা ডুগরে ডুগরে কাঁদছে, তার কারণেই ছেলেকে কাজ ছাড়া করতে হলো। এদিকে উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়ছে। যে আলু চচ্চড়ির জন্য এত কিছু, যে আলু চচ্চড়ি রান্না করার জন্য ব্যবস্থা করতে গিয়ে এত কিছু, সেই আলু চচ্চড়ি সময়ের নিয়মে আপনা আপনি ধীরে 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 পুড়ছে। আর সেই পোড়া গন্ধ চারদিকের আকাশ বাতাসকে আরও ভারাক্রান্ত করছে। তার মানে আলু চচ্চড়ি পোড়ার গন্ধ আর এদিকে মায়ের যন্ত্রণা, কষ্ট, হৃদয় পোড়া গন্ধ যেন মিলেমিশে একাকার হয়ে সারা আকাশ বাতাসকে বিষণ্ণ করে তুলছে। যে আলু চচ্চড়ির কারণেই এত কিছু, সেই আলু চচ্চড়ি পুড়ে খাক হয়ে গেল। আর সেই আলু চচ্চড়ির পোড়া গন্ধ আর মায়ের হৃদয় পোড়া গন্ধ যেন একাকার হয়ে গেল। শেষ লাইনটা অত্যন্ত ব্যঞ্জনাপূর্ণ। লাস্ট লাইনটা দাগ দাও, উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। দাগ দাও। দাগ দিয়েছ? প্রশ্ন লেখো, প্রশ্ন লেখো, তাৎপর্য, প্রশ্ন লেখো, তাৎপর্য ব্যাখ্যা করো। আজকের আমাদের এই পর্যন্ত থাকবে। আচ্ছা স্যার, সবাইকে গুড নাইট, টাটা।